সাইফের মায়ের সাথে ভেতর ঘরে মিলির কি কথা হলো, সেটা কেউই জানতে পারল না। কিন্তু দীর্ঘ আধ ঘন্টা পরে যখন ওরা ঘর থেকে বেরোলো তখন শোভা আতঙ্কে অস্থির। মিলি যদি বিয়েতে রাজি না হয়? মিলি একবার না করে দিলে সাইফের মাও রাজি হবে না বিয়েতে। শোভা চোখমুখ শুকনো করে দাঁড়িয়ে আছে। সাইফের মা সোফায় বসল। মিলি দাঁড়িয়ে রইল শোভার পাশে। সাইফ মায়ের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, কিন্তু মহিলা কিছু বলছে না। রমজান সাহেব জিজ্ঞেস করলেন, মিলি বিয়েতে রাজি? জি আঙ্কেল। মিলির কথায় শোভা অবাক। মেয়েটা এত সহজে রাজি হয়ে গেল? কিভাবে সম্ভব? কিন্তু যারপর নাই খুশিও হল। রাফু আর তুতুল ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। মিলির আঁচল ধরে বলল, তুমি বিয়ে করবে ছোটাম্মু? মিলি বলল, হুম। আমাদের ছেড়ে চলে যাবে? মিলি কিছু বলল না। রাফু বলল, বিয়ে করে তুমি আমাদের ভুলে যাবে? শোভা ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, কখনো না। তাহলে বিয়ে করবে কেন? সবাইকে করতে হয় বাবা, তুমিও করেছ? শোভা সবার সামনে থতমত খেয়ে গেল। মিলি বলল, হুম, মাও বিয়ে করেছে। বিয়ে করলে কি বর হয়? সাইফ আঙ্কেল কি তোমার বর হবে? হুম। তাহলে মায়ের বর কোথায়? এবার মিলি আর শোভার দুজনেই অপ্রস্তুত হয়ে গেল। সাইফের মা বিষয়টা বুঝতে পারলেন। তিনি আগে থেকেই সাইফের কাছে শোভা, মিলির সব কথা শুনেছেন। তাই তিনি এবার উঠে রাফুকে কোলে নিলেন। মিষ্টি হেসে বললেন, তোমার মায়ের বর হলো তোমার আব্বু। আর তুমি জানো তোমার আব্বু মাকে পছন্দ করে না। তাই তো আম্মু চলে এসেছে। পছন্দ না করলে বিয়ে করেছে কেন? সেটা তোমার আব্বু জানে। রাফু কোল থেকে নেমে গিয়ে মিলির কাছে দাঁড়ালো। তারপর বলল, তুমি বিয়ে করে নাও ছোটাম্মু। সাইফ আঙ্কেল তোমাকে পছন্দ করে, সে আমার আব্বুর মতো নয়। মিলি আলতো হাসল। শোভার চোখে পানি এসে গেল। তুতুল চুপচাপ মিলিকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। দু ভাইবোন শুধু জানে তাদের ছোটাম্মু আর তাদের সাথে থাকবে না। বিয়ে হলে সবাই নাকি বরের বাড়ি চলে যায়। এদিকে সাইফ দারুণ খুশি। কিন্তু সে ভেবে পাচ্ছে না মিলির দিকে কিভাবে তাকাবে। কোনোদিন তো বলেওনি যে সে মিলিকে ভালোবাসে। আজ হুট করে মেয়ে দেখতে এসে মা বলছে আজ নাকি ওর বিয়ে। বিয়ের কোনো প্রস্তুতিই তো সে নেয়নি। যেভাবে ছিল সেভাবেই রাত 8টার দিকে শোভার বাড়িতে সাইফের বাড়ির কিছু মেহমান এলো। সাথে বিয়ের যাবতীয় তৈজসপত্র, প্রসাধনী। শোভা মিলিকে সাজিয়ে দিল। শোভার নিজের বিয়েটা হয়েছিল একদম সাদামাটা। সেদিন ছিল পহেলা বৈশাখ। সাদ তখন সদ্য চাকুরিতে জয়েন করেছে। নববর্ষ উপলক্ষে সাদ শোভাকে একটা সাদা জামদানি উপহার দিয়েছিল, সাথে সাদা কাচের চুড়ি। চুলে গুজেছিল বেলি ফুলের সুবাস মোড়ানো সাদা মালা। ঠোঁটে হালকা গোলাপি লিপগ্লোস। এই সাজেই শোভাকে সেদিন অপ্সরা লাগছিল। সাদ পরেছিল ওর সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি, ওকেও দারুণ দেখাচ্ছিল। দুজনেই সেদিন জীবন উল্টপালট করার সিদ্ধান্ত নিয়েছিল পরিবারের কাউকে না জানিয়ে। কাজী অফিসে বিয়ে সারার পর সাদ শোভাকে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না। হাহ, কিন্তু আজ এতগুলো বছর পার হয়ে গেলেও কেউ কারো মুখদর্শন পর্যন্ত করেনি। না করতে চায়। সাদ হয়তো প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারে, কিন্তু শোভা পারবে না। কারণ শোভা বলেছিল সাদ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ শোভার জীবনে আসবে না কখনোই। আসেনি, কখনোই দ্বিতীয় মানব শোভার জীবনে আসার পথ পায়নি। শোভা সেই সুযোগ দেয়নি। কি এমন ক্ষতি হবে একলা জীবন কাটালে? কিছুই না। হয়তো বাচ্চাগুলো কাউকে বাবা ডাকার সুযোগ পাবে না, বাবার ভালোবাসা পাবে না, না পাক, সাদের নোংরা ভালোবাসা কখনোই শোভার সন্তানেরা ডিজার্ভ করে না। যাই হোক, শোভা মিলিকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। লাল শাড়ি, চুড়ি, গয়না সব মিলিয়ে পরি ভাব। মিলি এত কিছু পছন্দ করে না। তাই রেগে বলল, কি করছিস শুভি? আমি তো নিজেকেই চিনতে পারছি না। শোভা বলল, বিয়ের দিন মেয়েরা নিজেদের চিনতে পারবে না, এটাই স্বাভাবিক। তাই বুঝি? হুম। তোর বিয়েতেও তুই নিজেকে চিনতে পারিসনি? না, আমি নিজেকে ঠিকই চিনেছিলাম, কারণ সেদিন আমার সাজগোজ ছিল না। যেমন ছিলাম, তেমনই। শুধু চুলে বেলিফুলের মালা গুজেছিলাম। তো আমাকেও সেভাবেই সাজিয়ে দে। না, কেন? শোভা কঠিন গলায় অদ্ভুতভাবে বলল, জানিস আমি সেদিন সাদা শাড়ি পরেছিলাম। সাদা শাড়ি? মানে জানিস, বিধবাদের রং। সেদিন আমাকে বিধবা বউ লাগছিল, তাই তো দেখলি না, আমার বিয়েটা ভেঙ্গে গেল। আমি তো বিধবাদের মতোই বাস করছি। তাই আমি তোকে লাল রঙে সাজাচ্ছি। তোর জীবন রঙিন থাকবে সব সময়। তুই খুব ভালো, তুই সুখ ডিজার্ভ করিস। তুই আজীবন আনন্দে কাটা সাইফ ভাইয়ের সাথে। তুই আমার জন্য যা করেছিস, অন্য কেউ হলে কখনোই করতো না। তুই ঘর সংসার নিয়ে সুখে থাক, এছাড়া আমি আর কিছুই চাই না। মিলি শোভার গালে হাত রেখে বলল, কাঁদছিস কেন?
এমনি পুরনো কথা আজ খুব মনে পড়ছে। এখনো ভুলতে পারিসনি। সব অতীত ভোলা সহজ নয়। আর কিছু কিছু অতীত ভুলে যাওয়ারও নয়। এটাই আমাকে আরো সাহসী হতে সাহায্য করে। তুই অনেক বড় হবি শুভি। তুইও অনেক ভালো থাকবি। রাফু গালে হাত দিয়ে বসেছিল। মিলিকে এত সাজগোজ করতে দেখে ওর মনটা নিমিষেই ভালো হয়ে গেল। মিলি কখনোই সাজে না, রঙিন কাপড়ও পরে না। কিন্তু ওকে আজ খুশি হতে দেখে দু ভাইবোন খুব আনন্দ পেল। রাফু সাইফকে বর সাজতেন দেখে বলল, আমার ছোটাম্মুকে কষ্ট দিবে না কিন্তু। সাইফ হেসে বলল, আচ্ছা। বকবে না কিন্তু। বকবো না। ইনজেকশন দিবে না। তুমি খুব পচা ডাক্তার, সেবার আমাকে যেভাবে ইনজেকশন দিয়েছিলে ছোটাম্মু আমার কষ্ট দেখে কেঁদে ফেলেছিল। সাইফ বোকার মতো বলল, ইনজেকশন তো অসুস্থ হলে দিতেই হবে। না দিবে না। ধরো, তোমার ছোটাম্মুর বেবি হবে। তখন কিন্তু তোমার ছোটাম্মুকে ইনজেকশন নিতেই হবে। কেন? সুস্থ থাকার জন্য। তুতুল মুখটা কালো করে বলল, সব আমার ছোটাম্মুকে কষ্ট দেওয়ার ধান্ধা, তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। সবাইকে গিয়ে বলবো। রাফু আর তুতুল দৌড়ে দৌড়ে মেহমান সবাইকে গিয়ে এই কথাটা বলছে। বলতে বলতে হঠাৎ মিলির কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, জানো ছোটাম্মু, তোমার বরটা তোমাকে নাকি বেবি হবার সময় ইনজেকশন দিবে। শোভা চোখ পাকিয়ে তাকালো। মিলি অবাক হয়ে বলল, কি হো? হুম, তোমাকে গুঁতো দিবে বলেছে। বেবির কথা কে বলেছে? সাইফ আঙ্কেল। মিলি রেগে কিরমির করে শোভাকে বলল, দেখলি, এই জন্য আমি পুরুষ জাতটাকে দেখতে পারি না। এখনো বিয়েই হয় নাই, আর এই হাদা ডাক্তার বেবি অবধি আগায় গিয়েছে। শোভা মুচকি হেসে বলল, তো আগাবে না? বয়স কত দেখছিস? হাদার বয়স ধুইয়া পানি খাবো। আমার কোনো বাচ্চার দরকার নাই। আমার অলরেডি বাচ্চা আছে, তাও 2টা। শোভা মুখ কালো করে বলল, এই রকম কথা বলবি না, তোরও কিউট বাচ্চা হবে। মিলি গম্ভীর মুখে বসে রইল। বেশ কিছুক্ষণ পরে কাজী এলো। মিলি আর সাইফের বিয়েটাও হয়ে গেল ভালোভাবে। মোনাজাত শেষ করার পর খাওয়া দাওয়া হলো। সাইফের মা অনেক ভালো, নিজেই সব কাজে সালমা বেগমকে সাহায্য করলেন। মিলি রাগী চোখে সাইফের দিকে তাকিয়ে আছে, তার কারণ সাইফ বোকার মতো মিলিকে দেখে ঘামছে। আর সবাই নানা লজ্জাজনক কথা বলছে। আজ রাতটা শোভাদের বাড়িতেই থাকার বন্দোবস্ত করা হলো। বিয়ের পর্ব নির্বিঘ্নে শেষ হওয়ার পর শোভা নিজের ঘরে গেল। দরজা আটকে বসে রইল। মনটা বড্ড কেমন কেমন করছে। পুরনো স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে। ঘোলাটে হচ্ছে না কিছুতেই, সব পরিষ্কার। যেন সেদিনের ঘটনা। মিলিটার একটা গতি করে দিতে পেরে শোভার নিজেকে খুব হালকা লাগছে। ক্লান্ত শরীরটা নিয়ে দাঁড়ালো জানালার কাছে। অন্ধকার ঘরটাতে শোভার দীর্ঘশ্বাসের শব্দগুলো ভোঁতা হয়ে দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি উঠাচ্ছিল। কিছুক্ষণ পর শুরু হলো বৃষ্টি। ঝুম বৃষ্টি। অসময়ে দুনিয়া উল্টপালট করে ধুলো উড়ানো ঠান্ডা বাতাসে পথঘাট ছেয়ে গেল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাস্তার পাশের ভাতের হোটেলটায় দীর্ঘ 6 ঘন্টা যাবৎ বসে আছে সাদ। সাইফের অপেক্ষা করতে করতে রাত 10টা বেজে গেল। কিন্তু ডাক্তারের পাত্তা নেই। এর মধ্যেই হোটেল বন্ধ করে দেওয়ার জন্য তোড়জোড় শুরু হলো। সাদ বাইরে এসে দাঁড়ালো। আজ কিছুতেই সাইফকে হাতছাড়া করবে না সে। নিশ্চয় কিছু না কিছু সাইফ জানে। হঠাৎ শুরু হলো বৃষ্টি। রাস্তায় তো আর এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। কিছু একটা ভেবে সাদ পা বাড়ালো ওই বাড়িটার দিকে, যে বাড়িটাতে সাইফ আছে। দোতলায় উঠে দেখে বাড়ির ভেতর থেকে হইচই শোনা যাচ্ছে। সাদ ভেজা সিক্ত গা নিয়ে পা বাড়ালো। ডোরবেলা বাজাতে লাগলো, কিন্তু বাজ পড়ার প্রচণ্ড শব্দে সেই আওয়াজ কারো কানে পৌঁছাচ্ছে না। হঠাৎ এক পশলা বৃষ্টি কেন নামলো সাদ বুঝতে পারছে না। এই অসময়ে বৃষ্টিটা না হলে কি এমন ক্ষতি হয়ে যেত? দীর্ঘ 5 মিনিট পর, যখন বর্ষণ আরো জোরে হচ্ছে তখন কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিল। কিন্তু মানুষটাকে সাদ দেখতে পেল না। যেই না সাদ দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করবে তখনই বিকট শব্দ করে কারেন্ট চলে গেল। সাদ চমকে উঠল সেই শব্দে। নিজেকে ধাতস্থ করে সাহস নিয়েই সাদ ভেতরে ঢুকল। মাঝারি আকারের ড্রয়িং রুমে অন্ধকার চোখে সয় নিতে সাদের সময় লাগল, বেমালুম ভুলে গেল যে পকেটে সেলফোন আছে। দেখল একটা ছোট ছেলে সোফার উপর দাঁড়িয়ে আছে। মুখ চোখ ভেজা। মোমবাতির হলুদ আলোয় একটা মেয়েকে দেখতে পেল সাদ। খুব চেনা চেহারা। মেয়েটা শাড়ি পরে আছে, খোপা করা চুল। বাচ্চা ছেলেটির মুখ তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে মেয়েটি, আর বকবক করছে। সাদ চমকে উঠে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল সেদিকে। রাফু তুমি কিন্তু বড্ড দুষ্ট হচ্ছ। রাফু গাল ফুলিয়ে বলল, আমি দুষ্ট নই। তাহলে এরকম ভিজলে কিভাবে? রাফু মাথা নিচু করে রইল।
শোভা ধমক দিয়ে আবারও জিজ্ঞেস করল, বল সাইফ আঙ্কেল। শোভা অবাক হয়ে বলল, কি করেছে? উনি বারান্দায় দাঁড়িয়ে এভাবে বৃষ্টির পানি দিয়ে ছিটাছিটি করছিল। আমি ওখানে গেলে আঙ্কেল বলল এটা নাকি অনেক মজার খেলা। বৃষ্টির সাথে খেলা না করলে নাকি জীবন সুন্দর হয় না। শোভা ছেলের মুখে পাকা পাকা কথা শুনে মাথায় হাত দিল। তার শান্ত, ভালো বাচ্চাটা আজকাল বড্ড চটাস চটাস কথা বলা শিখেছে। শোভা হেসে তোয়ালে দিয়ে মুখটা মুছতে মুছতে বলল, ঠিকই বলেছে, কিন্তু বৃষ্টির সাথে খেলা করতে হয় বড় হলে। কত বড়? এই ধরো আমার মতো। তোমার মতো বড় হতে তো আরো অনেক বছর লাগবে। ততদিন কি আমি বৃষ্টিতে ভিজব না? ভিজবে, কিন্তু অল্প। তুতুলও ভিজবে। মেয়েরা বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। তুমিও। শোভা উত্তর দিল না, কারণ বৃষ্টিতে ভিজার মন সেদিনই মরে গিয়েছিল যেদিন ওর রঙিন জীবনটা সাদ নামক মানুষটার হাতে মরে গিয়েছিল। হঠাৎ চোখের কোণ মুছে ড্রয়িং রুমের কর্নারে রাখা টিস্যু পেপারের বক্সটা আনতে ঘুরল, তখনই ওর চোখ গেল দরজার দিকে। আবছা আলোয় একটা সুঠামদেহী পুরুষের অবয়ব মেঝেতে লুকোচুরি খেলছে। শোভা ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। দুরু দুরু বুক নিয়ে যেই না সামনে এগুলো, তখনই দেখতে পেল একটা লোক দাঁড়িয়ে আছে দরজার কাছে। এবং লোকটা আর কেউ নয়, ওর অতি পরিচিত, একসময়ের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, শোভার প্রাক্তন স্বামী সাদ চৌধুরী। পরনের বসন ভেজা, মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। কিন্তু শোভা সে দৃষ্টিকে প্রাধান্য দিল না। কারণ এখন শুধুই তার প্রাক্তন। ওর সাথে কোন সম্পর্ক হবার দ্বিতীয় কোনো সুযোগ নেই। তার চেয়ে বড় কথা, এই লোকটা একটা প্রতারক। এইসব ভেবে ভাবতে ভাবতে শোভা একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। হঠাৎ দেখা এক পশলা বৃষ্টি ওর কাছে ভয়ানক হয়ে উঠল। শোভা ভাবনার জগ ঢুকে প্রাণপণে চাইছে মুছে যাকেই এক পশলা বৃষ্টি পৃথিবীর বুক থেকে। দীর্ঘ কয়েকটা ক্ষণ এভাবেই কেটে গেল। এই অন্ধকার রাত্রিতে শোভা যখন দরজার সামনে সাদকে দেখতে পেল তখন সে চমকে উঠল। মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এ কি দেখছে ও? আদৌ সত্যি এটা, নাকি চোখের ভুল? এতক্ষণ ভেবেছিল এটা বুঝি হ্যালুসিনেশন। কিন্তু অবয়বটা তো ওর দিকেই তাকিয়ে আছে। দৃষ্টি সতেজ। তাহলে কি সত্যি? যদি সত্যিই হয়ে থাকে তাহলে কেন এসেছে মানুষটা ওর গোছানো জীবনটা তছনছ করতে আবারও? সাদ কি এখনো শান্তি পায়নি শোভার জীবন নষ্ট করে? সাদ নিজেকে ধাতস্থ করল। কাপা কাপা গলায় ডাকল, শোভা। কাঠ হয়ে দাঁড়িয়ে থাকা শোভা ভয়ার্ত গলায় বলল, আপনি? আমি। আপনি কি সত্যিই এসেছেন? একটা খারাপ মেয়ের কাছে কি দরকারে? সাদ বলার ভাষা খুঁজে পেল না। ভেজা গায়ে বেশিক্ষণ থাকার ফলে হাঁচি কাশি দিতে লাগল। শোভা হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে মারল ওর উপর। মুখে বলল, মুছে নিন। সাদ নিল তোয়ালেটা। মাথার চুলগুলো মুছে সেভাবেই দরজার কাছে দাঁড়িয়ে রইল। আপনি কি এখন চলে যাবেন? বাইরে যেহেতু আবহাওয়া খারাপ, একটু পরে গেলে ভালো হয়। বসুন। আসলে তোমার সাথে আমার খুব প্রয়োজন আছে। কি প্রয়োজন? বাসায় কি আর কেউ নেই? আছে, অনেক মানুষ আছে, ভেতরের ঘরে। ওহহ, শোভা বলল, বাসায় অনেক মেহমান আছে। আশা করি আপনি এমন কিছু করবেন না যাতে সিন ক্রিয়েট হয়। কি হয়েছে বাসায়? মিলির বিয়ে। মিলি মানে? আমাদের মিলি? আমাদের নয়, আমার মিলি। সাদ চুপ করে রইল। এতক্ষণ শোভা ওর সাথে নম্রভাবেই কথা বলেছে। সাদ চাইছে এভাবেই ওকে শান্ত রাখতে। কারণ ওকে উত্তেজিত করলে পরিস্থিতি উল্টো দিকে চলে যাবে। সাদ সোফায় বসল। ভেতরের ঘরগুলো থেকে মানুষের কোলাহল ভেসে আসছে। কারেন্ট এখনো আসেনি, যার ফলে কিছুই দেখা যাচ্ছে না। আর মোমবাতির আলোয় যতটুকু দেখা যাচ্ছে তাতে শোভার অবয়ব শুধু ছায়ার মাধ্যমে বোঝা যাচ্ছে। ওর চেহারা সাদ দেখতে পাচ্ছে না, কারণ শোভা আগেই ওর মুখ ঢেকে নিয়েছে। লোকটাকে নিজের মুখ দেখাতেও চায় না। সাদ বুঝতে পারল এবং একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু রাফু এতক্ষণ মাকে একটা অচেনা লোকের সাথে কথা বলতে দেখে চুপ হয়েছিল। শোভা ওকে নিজের সাথে আগলে রেখেছিল। ও ভাবতেও পারছে না সাদ এখানে অবধি পৌঁছে গিয়েছে। বুকের ভেতর ভয়ের বিশাল একটা দেয়াল তৈরি হলেও নিজেকে যথাসম্ভব ঠান্ডা রেখে ও লোকটার সাথে কথা বলছে। পাছে না রাফুকে চিনে ফেলে। এটারই আভাস পাচ্ছিল কি শোভা? পুরনো স্মৃতিগুলো এ কারণেই মস্তিষ্কে নাড়া দিচ্ছিল। এইসব খারাপ স্মৃতি কেন মুছে না ওর জীবন থেকে? অভিশপ্ত অতীতের থেকে যেন পালানোর কোনো পথ নেই। শোভা রাফুকে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ল। সাদ একা সোফায় বসে আগের দিনগুলোর কথা ভাবছে। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। আনন্দও হচ্ছে। আচ্ছা, ওর বাচ্চাগুলো কোথায়? এতক্ষণ তো ওদের কথা মনেই পড়েনি। আরে, শোভা যে বাচ্চাটার মাথা মুছে দিচ্ছিল ওটাই।
ওয়েট ওয়েট, ডিসগাস্টিং। এটা নিশ্চয় ওর সন্তান। এত কাছাকাছি থেকেও সাদ বাচ্চাটার দিকে একবার তাকালো না, ড্যাম ইট। ওর রাগ হতে লাগলো। কিন্তু এখন রাগলে চলবে না। এখানে যেহেতু এসেছে ড্যাম শিওর বাচ্চাদের নিজের কাছে পাবেই। তাই সাদ রিল্যাক্স হয়ে বসল। বাইরে এখনো ঝড়ো বৃষ্টি। সাদের বুকে জমে আছে হাজারো মেঘের টুকরো। শোভাকে যদি সবসময় ও কাছে পেত, চিরদিন যদি একসাথে থাকতে পারে এটাই বোঝাবে ও শোভাকে। ও নিশ্চয়ই রাজি হবে। জানালার দিকে একমনে তাকিয়ে সাদ গুনগুনিয়ে গান ধরল। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। ম্যাপেল পাতা, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মিলি বসে আছে সোফায়, সামনে খাটে বসে আছে সাইফ। দুজনেই চুপ। মিলি বসে মোবাইল স্ক্রুল করছিল। সাইফ ভয়কে জয় করে বলল, মিলি। মিলি সাইফের দিকে তাকিয়ে বলল, কি মানে? বলতে চাইছিলাম আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? আপনি যে কারণে রাজি, আমিও সে কারণেই। বুঝতে পারলাম না। আপনার আম্মু খুব করে আমাকে পছন্দ করেছে, আমাকে নিজের মেয়ে ভেবে নিয়েছে, উনি খুব করে চায় যাতে আমি আপনাকে বিয়ে করি, শুভিও চায়। আমার সন্তানেরাও মতো দিয়েছে আপনাকে বিয়ে করতে। আন্টি আঙ্কেলরাও চায়। সবচেয়ে বড় কথা আপনার আম্মুর চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনা এক, আমাদের মাঝে কোনো ফারাক নেই। আমি এমন একজনকে মা হিসেবে পেয়ে খুবই খুশি। এসব কারণেই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। সাইফ একটু রাগল। সবার চাওয়া পাওয়া মিলি দাম দিল। কিন্তু প্রথম থেকেই যে সাইফ ওকে পছন্দ করে, ভালোবাসে, ওর জন্য 5টা বছর অপেক্ষা করেছে সেটা কি মিলির কাছে কিছুই নয়? মিলি এত নিষ্ঠুর? সাইফের জন্য কি ওর মনে একটু জায়গাও নেই? এতগুলো বছরেও সাইফ ওর জীবনে কোনো ভূমিকা রাখতে পারেনি? মিলিকে বিয়ে করে কি ও কোনো ভুল করেছে? এসব ভেবেই এক প্রকার রাগের মাথায় সাইফ মিলিকে বলল, আপনি সবার কথাই বললেন, কিন্তু আমার কথা তো একবার ভাবলেনও না আপনি প্রিয়তা। আমি যে আপনার জন্য এতগুলো বছর অপেক্ষা করলাম, সেগুলোর কোনো দাম নেই? দেখুন, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আপনার প্রতীক্ষায় রয়েছি। আমি আপনাকে ভালোবাসি, আপনি কেন বুঝেও না বোঝার ভান করেন? কেন? মিলি প্রথমে অবাক হয়ে সাইফের দিকে তাকিয়ে রইল। তারপর দ্বিতীয়বারের মতো থাপ্পড় পড়ল সাইফের গালে। ভেজা চোখ নিয়ে সাইফ মিলির ফিকে তাকিয়ে রইল। তারপর সাইফের কাছে এগিয়ে এসে ওর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, বিশাল বড় ভাষণ দিতে পারেন, আর এই ছোট্ট কথাটা বলতে পারেন না যে, আমি আপনাকে ভালোবাসি? এটা বলতেই আপনার 5 বছর খরচ হয়ে গিয়েছে? সাইফ অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে বলল, আপনি ভালোবাসার কথায় বিশ্বাস করেন না বলেই বলিনি। তাহলেও বলতে হয়। বলতে গেলেই আপনার হাতের থাপ্পড়ের শিকার হতাম। নয় কি? কিন্তু ভালোবাসার মানুষটির হাতে থাপ্পড় খাওয়াও সৌভাগ্যের ব্যাপার। সাইফ হাসল। মিলিকে বলল, আপনাকে এখন সত্যি সত্যি আমার মনে হচ্ছে। তাই নাকি? মিলি ভ্রু কুঁচকে বলল, প্রিয়তাকে? আমি যাকে পছন্দ করি সে কল্পিত আপনি। মিলি কিছু ব্যঙ্গাত্মক কথা বলতে রেডি হচ্ছিল, কিন্তু তা হল না। কারণ বাইরের ঘর থেকে চেঁচামেচি আসছে। শোভার চেঁচামেচি। মিলি বুঝতে পারল না বৃষ্টিভেজা এই মুহূর্তে, এত রাতে, শোভা ঘরভর্তি মেহমান রেখে কিভাবে চেঁচামেচি করছে। কিন্তু কিছু একটা না হলে শোভা কখনো এমন করবে না। সাইফও অবাক হল। দুজনে নিজেদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা খুলে ড্রয়িং রুমে গেল। এবং অন্ধকারে টর্চ লাইটের আলোয় যাকে দেখল সেটার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। কিছুক্ষণ আগে, শোভার হাতে থাকা মোমবাতিটা বাতাসে নিভে যায়। রাফুকে টুলের ওপর বসিয়ে দেয়। ও রাফুকে ছেড়ে দেশলাই খুঁজতে থাকে। তারপর আবার মোমবাতিটা জ্বালিয়ে রান্নাঘরের এঁটোবাসনগুলো ধুতে থাকে। কফির জন্য পানি বসায়। ওর প্রতিদিনের অভ্যাস, রাতে চিনি ছাড়া ব্ল্যাক কফি খায়। তাছাড়া স্বাদ আছে বাসায়, ভাবতেই ওর প্রচণ্ড মন খারাপ হলো। এই যা, বৃষ্টিটা আরেকটু কমলেই ওকে বের করে দেবে বাসা থেকে। ভাবনায় মগ্ন থাকার এই ফাঁকে রাফু ড্রয়িং রুমে চলে আসে। ওর কৌতূহল হয় সোফায় বসে থাকা লোকটার প্রতি। গুটি গুটি পায়ে হেঁটে রাফু সাদের কাছে আসে। সাদ চোখ বন্ধ করে ছিল বিধায় রাফুকে দেখতে পায়নি। রাফু সাদের কাছে এসে জিজ্ঞেস করল, কে আপনি? সাদ চোখ খুলে রাফুকে দেখে দ্রুত নিজের কাছে টেনে নেয়। অদ্ভুত অনুভূতি হয় ওর। রাফুর মায়াভরা মুখটা দেখে ও মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। শোভার সাথে প্রচুর মিল চেহারায়। তাহলে এটা কি ওরই ঔরসজাত সন্তান? ওর ছেলে? সাদ জিজ্ঞেস করে, আমি সাদ চৌধুরী।
তুমি কে? আমি আল রাফি। সবাই রাফু বলে ডাকে। বয়স কত তোমার? আম্মু বলে 5। কিসে পড়ো? বলবো না। সাদ হেসে বলল, আচ্ছা, আচ্ছা, আপনি কে বললেন না তো? একটু আগে যে মেয়েটা তোমার চুল মুছে দিচ্ছিল উনি কে হন তোমার? আমার আম্মু। তোমার আব্বু নেই? আছে। কি করে সে? জানি না। আমি কখনো দেখিনি। সাদ এবার নিশ্চিত হয় যে রাফু ওরই সন্তান। সে ওকে বুকে আগলে নেয়। তার আগে রাফুর বয়স যাচাই করে নিশ্চিত হয় যে শোভার দ্বিতীয় বিয়ে হয়েছে কিনা। কারণ নিয়ন বলেছিল শোভাকে বিবাহিত লাগে। যদিও সাদের সেরকম মনে হয়নি। রাফুর প্রচণ্ড অস্বস্তি হতে লাগল। সে শুনেছে যারা বাচ্চাদের সাথে বেশি ঘেঁষতে চায় ওরা ছেলেধরা হয়। তাই রাফু বলল, আমাকে ছাড়ুন। সাদ ওকে ছেড়ে দিয়ে গালে আর কপালে চুমু এঁকে দিয়ে নিচু গলায় বলল, আমার ছেলে। রাফু শুনতে পেল না। ও নিজের গাল মুছতে মুছতে বলল, আপনি কে হন আমার আম্মুর? সাদ কিছুই বলল না। রাফুর দিকেই তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, তোমার আম্মুর খুব কাছের একজন। বুঝিনি। মানে খুব গভীর সম্পর্ক আমাদের। আমি আপনার কথা বুঝতে পারছি না আঙ্কেল। আপনার কথাগুলো ভালো না। আপনি কি কোনো চোর ডাকাত? সাদ ধাক্কা খেল ছেলের কথা শুনে। রাফু ওর থেকে দূরে সরে যেতে চাইল। বৃষ্টি কমে গিয়েছে একটু। রাফুর মুখে ভয় ফুটে উঠল। লোকটা আবার সত্যিই ছেলেধরা নয়তো? রাফুর ভয়ার্ত দৃষ্টি সাদের চোখ এড়াল না। চট করেই মাথায় একটা প্ল্যান খেলে গেল সাদের। ভাবল, এখন যেহেতু ওর আশেপাশে কেউ নেই, রাফুকে নিয়ে চলে গেলেই তো পারে। বাই চান্স যদি শোভা ওর সাথে যেতে বা থাকতে রাজি না হয় তাহলে তো একুল ওকুল সবকুলই হারাবে। শোভাও সতর্ক হয়ে যাবে বা অন্য কোথাও পালিয়ে যেতে পারে। তার চেয়ে এই কাজটা করে ফেলাই বেটার। দুজন সন্তান না হোক, একজনকে নিজের কাছে রাখতে পারলেও অন্তত সাদের বুকটা কিছুটা হালকা হবে। আর শোভা, প্রথম কিছুদিন ছেলেকে ছাড়া থাকতে হয়তো একটু কষ্ট হবে, কান্না করবে তারপর ভুলে যাবে। প্ল্যানটা বেশ ভালো। যেই ভাবা সেই কাজ। সাদ রাফুর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। বলল, এদিকে আসো তো একটু। কেন? ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে কেন এসেছেন? বন্ধুত্ব করতে। কার সঙ্গে? তোমার সঙ্গে। আচ্ছা, তোমার আরও একটা ভাই আছে তাই না? না না, বোন। নাম কি ওর? উম্মে রুফি। সবাই তুতুল বলে ডাকে। বাহ, কিউট নেইম। এভাবেই রাফুকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে, গল্প করে দীর্ঘ 5 মিনিট যাবত। কৌতুক বলে রাফুকে হাসায়। জাদুকরের মতোই মিশে যায় রাফুর সাথে। বাচ্চাদের ইমপ্রেস করার জন্য একেবারে পারফেক্ট স্বাদ। রাফু সহজেই মিশে যায় লোকটার সাথে। এরই সুযোগ কাজে লাগায় সাদ। রাফু বাবা। জি। বৃষ্টি ভালো লাগে? ভিজবে? না। কেন? আম্মু না করেছে। ছোটাম্মু বকা দেবে। কেউ কিছু বলবে না, আমার সাথে চলো। রাফু আতকে উঠে বলল। কোথায়? সাদ হেসে বলল, ছাদে। বৃষ্টিতে ভিজতে হয় বাবা, নইলে তুমি এর মজাই বুঝবে না। এত এত পানি কি আল্লাহ তায়ালা এমনি এমনি ফেলছে? আমাদের জন্যই তো ফেলছে যাতে আমরা আনন্দ করতে পারি। তুমি কি এই আনন্দ উপভোগ করতে চাও না? রাফু গালে হাত দিয়ে ভাবতে বসল। সাদ যেহেতু বলেছে ওর সাথে ভিজলে মা কিছু বলবে না, তাহলে নিশ্চয়ই কিছু বলবে না। ও ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, চাই। সাদ মিষ্টি হাসি দিয়ে বলল, তাহলে দেরি কেন? চলো। ওদিকে থালাগুলো ধুয়ে শোভা মুছে রেখে দিল। কফির পানিটা ফ্লাস্কে ঢেলে নিয়ে পেছনে ফিরে দেখল রাফু টুলের উপর বসা নেই। টুলটা একটু উঁচু হওয়ায় রাফু নামতে পারে না সেখান থেকে। এজন্যই শোভা নিশ্চিত মনে কাজ করছিল। তাহলে নামলো কিভাবে? সাদ, ওহ মাই গড, ভেবেই দৌড়ে করিডোর আর বারান্দা পেরিয়ে ধুপোধাপ করে ড্রয়িং রুমের দিকে ছুট লাগালো শোভা। হাত থেকে টর্চটা যেন পড়ে যাবে। শরীর কাঁপছে। কেউ তো জানেই না সাদ এখানে, তাহলে এতক্ষণে ওকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিত সবাই। না, ভুলটা শোভারই। সাদকে ঘরে ঢুকতে দেওয়া বা বসতে দেওয়াটাই ওর সবচেয়ে বড় ভুল। কিভাবে পারল এই মস্ত বড় ভুল করতে? এতটাও নির্বোধ হলো কি করে? এক ছুটে ড্রয়িং রুমে এসে শোভা দেখল সাদ নেই। রাফুকে খুঁজে দেখল সেও নেই। দরজা হাট করে খোলা, শোভা দ্রুত সিঁড়িঘরে এলো। ভেজা জুতোর কর্দমাক্ত পায়ের ছাপ সিঁড়িতে। দ্রুত নামার চিহ্ন ফুটিয়ে তুলেছে। শোভা এক প্রকার দৌড়ে নামল নিচে। গিয়ে দেখে রাস্তার ওপাশে রাখা একটা গাড়িতে একটা লোক উঠছে। কোলের বাচ্চাটা দেখে শোভা বুঝতে পারল এটাই সাদ। রাফুকে নিয়ে পালাতে চাইছে। বৃষ্টির ঝাপটার তোয়াক্কা না করেই শোভা সেদিকে ছুট লাগালো। হুমড়ি খেয়ে পড়ল একবার রাস্তায়। উঠে আবারও ছুট লাগালো এবং সাদকে একটা ধাক্কা মারল।
ফলে রাফু সাদের কোল থেকে আলগা হয়ে মাটিতে পড়ে গেল। লোহার শিকে লেগে ওর হাত কেটে গেল, তবে সামান্যই। আচমকা সাদ হকচকিয়ে উঠল। টাল সামলে ঘুরে দেখল শোভা রক্তবর্ণ চোখ নিয়ে সাদের দিকে তাকিয়ে আছে। এবার সরাসরি দুজন দাঁড়িয়ে আছে। সাদ অনেক বছর পর শোভাকে লক্ষ্য করতে পারল। ভীষণ সুন্দর হয়েছে শোভা, ভীষণ। চোখ ফেরানো দায়। শাড়িতে আর এলোমেলো চুলে বৃষ্টিতে ভেজা শোভাকে যে এই অন্ধকারেও কেমন লাগছিল সেটার বর্ণনা করার শক্তিটুকু পর্যন্ত পেল না সাদ। কষে একটা থাপ্পড় মারল শোভা ওর গালে। ভাতের হোটেলের ছাউনির নিচে রাফুকে বসিয়ে দিয়ে দোকানের কাছে পড়ে থাকা একটা ছোটখাটো লাঠি এনে সাদের পিঠ বরাবর কয়েকটা বাড়ি মারল। রাগে শোভা এতটাই জর্জরিত যে এটা যে রাস্তা ও বেমালুম ভুলে গেল। এদিকে সাদের ভাবান্তর নেই। বুঝে গিয়েছে যে প্ল্যান ফ্লপ করেছে। তাই এভাবেই দাঁড়িয়ে তাকিয়ে রইল শোভার সুন্দর মুখপানে। রাফু যে ব্যথায় কাঁদছে সেদিকেও শোভার হেলদোল নেই। সাদকে ইচ্ছেমতো মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল রাস্তায়। তারপর রাফুকে নিয়ে কাঁদতে কাঁদতে বাসায় চলে এলো। একটা কথা পর্যন্ত বলল না শোভা। সাদ শোভার পেছনে পেছনে গেল। ডাকছে, দাঁড়াতে বলছে শোভাকে। প্লিজ দাঁড়াও, শুভি। শোভা দাঁড়ালো না। দৌড়ে বাসার ভিতর ঢুকে পড়ল। সাদও গেল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শোভাকে প্রায় ধরেই ফেলল সাদ। আঁচলে টান দিবার চেষ্টা করতে লাগলেই শোভা চেঁচামেচি করতে লাগল। আর মায়ের কোলে রাফু ভয় পেয়ে সিটিয়ে আছে। এতক্ষণে বুঝে ফেলেছে যে এই লোকটা একটা ছেলেধরা। শোভার চেঁচামেচি যখন পৌঁছালো মিলি আর সাইফের কানে, আর তক্ষুনি ওরা ছুটে এলো। এসে সাদকে দেখে ওরা রীতিমতো অবাক হলো। শোভাকে এরকম করতে দেখে দুজনেই ঘাবড়ে গেল। মিলি তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি এখানে কেন? সাদ বলল, সেই কৈফিয়ত আমি তোমাকে কেন দেব? কারণ আপনার কোনো অধিকার নেই আমার শুভিকে এভাবে হেনস্থা করার। আমি কাউকে হেনস্থা করিনি। শোভা সাইফের কোলে রাফুকে দিয়ে ধাক্কা দিল সাদকে। বলল, তাহলে আমার বাচ্চাকে কেন চুরি করতে এসেছেন? মিলি অবাক হয়ে বলল, মানে? শোভা কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা বলল মিলিকে। শুনে মিলি রেগে শোভাকেই চড় মেরে বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না, জানার পরেও তুই একে খাতির করে ঘরে ঢুকিয়েছিস? তোর বোধবুদ্ধি কবে হবে? তুই এত সরল, এত ভালো কেন? এজন্যই সবাই তোকে ঠকাতে চায়। আমি পারি না মিলি। আমি কাউকে কষ্ট দিতে চাই না। কিন্তু উনি বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে আমাকে পাগল বানিয়ে দিচ্ছেন। আমার থেকে সব কেড়ে নিয়েছে কিছু বলিনি, কিন্তু আমার সন্তানদের দিকে হাত বাড়ালে সেই হাত আমি কেটে রেখে কুকুর দিয়ে খাওয়াবো। ভালো শুভি যেমন নরম, খারাপ শুভি ঠিক ততটাই কঠিন। এবার আমি আর কোনো কম্প্রোমাইজ করব না, নিজ হাতে শাস্তি দিব। সাদ শোভাকে বোঝানোর চেষ্টা করে বলল, ওদের প্রতি তো আমার অধিকার আছে। তা নয় কি? না, কোনোদিনই ছিল না। আপনি ভুল করছেন। তাছাড়া আপনার নিজের এখন সংসার আছে, নিশ্চয়ই বউ বাচ্চা, বাবা মাকে নিয়ে সুখেই আছেন। তাহলে আমার রক্তজল করা বাঁচার প্রেরণাটা বারবার কেন খুন করতে আসেন? আমার এখন কেউ নেই শোভা। না হলো ঘর সংসার, না হতে পেরেছি বাবা। না নিজের বাবা মায়ের খেয়াল রাখতে পেরেছি। আমার সব এমনিতেই ধ্বংস হয়ে গেল। অট্টহাসিতে মেতে উঠল মিলি। একেই বোধ হয় বলে রিভেঞ্জ অব নেচার বা যেমন কর্ম তেমন ফল। মিলির চোখের কোণে পানি জমে গেল। সাদ বেশ বাড়াবাড়ি করতে লাগল। সবকিছু যেন কতই সহজ। নিজের যখন যা মনে চাইবে তখন ঠিক সেটাই পেতে হবে এমন একটা ভাব। সালমা বেগম আর রমজান সাহেব মেয়ের কষ্ট আর নিতে পারলেন না। সালমা বেগম বরাবরই সরল সোজা, নরম প্রকৃতির মানুষ। কিন্তু এবার তিনিও আর চুপ করে থাকতে পারলেন না। সাদকে উনি এই নিয়ে দ্বিতীয়বার দেখেছে। এর আগে শোভার কলেজের একটা ফাংশনে দেখেছিলেন। ওনাকে বসার ব্যবস্থা করে দিয়েছিল সাদ। মনে মনে ছেলের আদব কায়দা দেখে সেদিন উনি খুব পুলকিত হয়েছিলেন। মনে মনে নিজের মেয়ের জন্য এমন সুন্দর সুদর্শন, ভদ্র, সরকারি চাকুরিওয়ালা ছেলেই চাইছিলেন। কত শত বিয়ের প্রস্তাব আসত শোভার জন্য। প্রবাসী, ব্যবসায়ী এমন অনেক প্রস্তাব আসত। সালমা বেগম আর রমজান সাহেব চাইছিলেন না প্রবাসী বা ব্যবসায়ীদের কাছে মেয়ের বিয়ে দিতে। কারণ এই দুটো পেশায় অনেক রিস্ক, যে কোনো সময় লস হতে পারে। কিন্তু পরবর্তীতে ওনার ধারণা ভুল প্রমাণ করে দিল সাদ। কারণ মানুষের বাইরের চেহারাটা আসল নয়, সৌন্দর্য ক্ষণিকের। ভেতরের মানুষটা কেমন সেটাই দেখার বিষয়। যাই হোক, সালমা বেগম এসে সাদের গালে চড় বসিয়ে দিলেন। বললেন, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিন তোমাকে আমার খুবই ভালো লেগেছিল। তবে আমি ভুল ছিলাম। তোমার এসব কাণ্ডকীর্তি দেখার পর মেয়ের মতো আমারও পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। জানো, তোমাদের মতো কিছু পুরুষ আর টিনার মতো কিছু নারীর জন্য এদেশে ভালো নারী পুরুষেরও কদর নেই।
যদিও টিনাকে আমি দেখিনি, কিন্তু এবার এসব বন্ধ করো আর আমার মেয়ের জীবন থেকে চিরতরে চলে যাও আর আমাদের নাতি নাতনির কাছ থেকেও। সাদ বলল, দেখুন, আপনি আমার মায়ের মতো। আপনি একটু বুঝিয়ে বলুন না শুভিকে। স্টপ মিস্টার সাদ চৌধুরী, আমার নাম আপনার মুখে শুনতে চাই না। আমি আপনার শুভি নই। আপনার শুভি সেদিন মরে গিয়েছিল যেদিন ওর সুসাইড অ্যাটেম্প করার নিউজ পাবার পরেও আপনি আসেননি। শোভার কথা শুনে সাদ বলল, আমি আসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। পারবেন কিভাবে? আপনি তখন বর সেজে বিয়ে করতে যাচ্ছিলেন যে। শোভা প্লিজ, আমার মেয়েকে আর বিরক্ত করো না। আন্টি আপনি একবার বললেই শোভা শুনবে। কি শুনবে? আমি শোভাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। সবাই বেশ অবাক হলো। মিলি বলল, আপনি কোথা থেকে নাটকের রিহার্সাল শিখেছেন? আপনার অভিনয় পাকাপোক্ত নয়, আগে ওটা ভালো করে শিখে আসুন। আমি কোনো অভিনয় করছি না, সাইফ শক্ত গলায় বলল। অবশ্যই এখানে আপনি নাটক করছেন। বিকজ আপনি যদি সত্যিই শোভাকে ফিরিয়ে নিয়ে যেতে এসে থাকতেন তাহলে রাফু বাবাকে নিয়ে পালিয়ে যেতে চাইতেন না। আপনি চুপ করুন ডাক্তার, আপনার কথা কেউ শুনতে চায়নি। আপনার কোনো রাইট নেই আমাদের ব্যাপারে কথা বলার। শোভা হুঙ্কার দিয়ে বলল, অবশ্যই ওনার 100% রাইট আছে আমার ফ্যামিলি নিয়ে কথা বলার। সাদ রেগে বলল, কে হয় ওই লোকটা তোমার? উনি আমার ভাই হন, আপনজন, প্রতিবেশী, প্রিয় মানুষগুলো আমার জন্য যা করেনি, উনি আমাদের পাশে থেকে এতদিন আমাদের জন্য অনেক কিছুই করেছেন। হাজারবার জন্মগ্রহণ করলেও আপনি মিলি আর ওনার মতো হতে পারবেন না কখনোই। তোমার তো আবার ভাই পাতানোর স্বভাব রয়েছে, তাই না? কিভাবে পটালে তোমরা দুই বান্ধবী ওই ডাক্তারটাকে? ইউ বাস্টার্ড, আই উইল কিল ইউ, বলেই সাইফ সাদকে দেয়ালের সাথে চেপে ধরল। এমন সময় সাইফের মা বাবা এসে দেখল একটা ছেলেকে সাইফ মারছে। ঘটনাটা মিলির মুখ থেকে শুনে উনি সাদের উদ্দেশ্য বললেন, দুর্ভাগ্য তোমার মায়ের, যিনি তোমার মতো কুলাঙ্গার জন্ম দিয়েছেন। না জানি সেই বেচারি কত কষ্ট পেয়েছেন জীবনে। সাইফ বাবা ওকে ছেড়ে দাও। কিন্তু আম্মু, মারামারি করে কোনো সমাধানে আসা যায় না। সাদ কিছু বলল না, যতই চাচ্ছে মাথা ঠান্ডা রাখতে ততই গরম হয়ে উঠছে। এই সাইফটাকে ও একদম সহ্য করতে পারে না। শোভাদের সাথে সাইফের ভালো সম্পর্ককে ওর অনুর্বর মস্তিষ্ক বারবার খারাপ চিন্তার জন্ম দেয়। যদিও সাদ মনে প্রাণে এগুলো অবিশ্বাস করতে চায়। আসলে যার নিজের ভেতরটাই অপরিষ্কার, তার চিন্তাভাবনা পরিষ্কার হবেই বা কি করে? সে তো আশেপাশের সবাইকে নিজের মতোই ভাববে। সাদ সাইফের মাকে ঠান্ডা গলায় বলল, আন্টি, আপনি বুঝদার ব্যক্তি। আপনি একটু বোঝান শোভাকে, আমি ওর সাথে কিছু বিষয় আলোচনা করতে চাই। একা কথা বলা প্রয়োজন আমাদের। শোভা চিল্লিয়ে বলল, আমি কোনো আলোচনা করতে চাই না। সাইফের মা এগিয়ে এসে শোভাকে বললেন, যাও, আন্টি। এভাবে সিন ক্রিয়েট না করে দুজনের মাঝে ব্যাপারটা ক্লিয়ার করে ফেলো। শোভা অবাক হয়ে বলল, আন্টি আপনি কি আমাকে ওনার সাথে সমঝোতা করতে বলছেন? সাইফের মা মুচকি হেসে বলল, না মা, এখানে দেখছো না বাচ্চার সামনে কি বিশ্রী একটা পরিবেশ তৈরি হচ্ছে? তার চেয়ে তুমি ঠান্ডা মাথায় সাদের সাথে কথা বলো, দেখো ও কি জন্য এসেছে। তারপর তুমি যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল। শোভা বুঝতে পেরে বলল, ঠিক আছে, কিন্তু ওনার কোনো অন্যায় আবদার আমি মানব না। তুমি যা চাও তাই হবে, আমরা আছি তোমার পাশে। মায়ের কথায় সাইফ আর মিলিও একমত হল। রমজান সাহেব শোভাকে বললেন, উনি ঠিকই বলেছেন মা, তুমি যাও। সাদ মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোনোমতে বুঝিয়ে টুঝিয়ে যদি ওদের সম্পর্ক ঠিক করা যায় তাহলে ভালোই। একা কথা বলার আরেকটা কারণ হলো, শোভা বড্ড বেশি আবেগী। এরকম আবেগী মেয়েরা সবসময় কারো মনে আশ্রয় আর একটু ভালোবাসা পেলেই খুশি। তখন বৃষ্টি কমে গিয়েছে। বাসায় যেহেতু মেহমান আছে, যদিও ওরা এসব ঘটনা জানতে পারেনি কারণ সবাই ঘুমে মগ্ন। তাই শোভা ছাদে চলে এলো। সাদও এলো। রাফুও মায়ের সাথে এলো। মায়ের কোল থেকে নামছে না, এতক্ষণে বুঝে গিয়েছে যেই লোকটা ওকে ধরে নিতে এসেছে সেই ওর আর তুতুলের আব্বু। কিন্তু ওদের আব্বু এরকম চুরি করে ওদের নিয়ে যেতে এসেছে ভেবেই বাবার প্রতি রাফুর একটা বিদ্বেষ তৈরি হলো। তাছাড়া এতক্ষণ যা যা ঘটছিল সব ওর সামনে ঘটায় ওর মনে প্রচুর আঘাত পেয়েছে। কারণ ভেবেছিল ওদের বাবা বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, কিন্তু না। শ্রেষ্ঠ বাবারা কখনো এরকম জঘন্য কাজ করতে পারে না। তাই রাফু ঠিক করেছে আর কখনো বাবার কাছে যাবে না, যেতে চাইবেও না। তুতুলকেও যেতে দিবে না এরকম খারাপ একটা মিথ্যুক লোকের সাথে। ছাদে বিভিন্ন ফুলের গাছ লাগানো। বৃষ্টিতে ধুয়ে সেগুলো এখন সতেজ হয়ে বাতাসে দুলছে। যেন একটা নতুন জীবন লাভ করেছে। হাসনাহেনার সুবাসে ভুরভুর করছে পুরো ছাদ। অনেক দূর অবধি এই ঘ্রাণ পৌঁছাচ্ছে।
রাতজাগা নিশাচর পাখিরা ডানা ঝাপটে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত চেয়ে রইল শোভা। রাতের চট্টগ্রাম খুবই মোহনীয় আর আকর্ষণীয় লাগছে। এত সুন্দর হওয়ার ছিল রাতটা, তাও আবার আজই। জীবন এলোমেলো হওয়ার দিনগুলো নাকি বড্ড ঘোলাটে আর বিশ্রী হয়। তাহলে শোভার বেলায় প্রকৃতি এত সাজে কেন? কোথায় যেন পড়েছিল, তোমরা যেটা নিজের জন্য চাও সেটা সবসময় তোমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে, কিন্তু তোমার জন্য যেটা কল্যাণকর সেটা আল্লাহ তায়ালা তোমাকে ঠিক সেটাই দেন। তাই হয়তো শোভার জন্য যেটা কল্যাণকর সেটাই তো আল্লাহ তায়ালা করছেন। স্বাদের সাথে যে সারা জীবন থাকতে হয়নি, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? যে চলে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত, কারণ সৃষ্টিকর্তা তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন। তাহলে শোভা কেন মনমরা হয়ে থাকবে, যেখানে স্বয়ং আল্লাহ তায়ালা তার ভাগ্য নিয়ন্ত্রণ করছেন। আর আল্লাহ তায়ালা যা নিয়ন্ত্রণ করেন সেটা কখনো অকল্যাণকর হতে পারে না। কি বলবেন বলুন? এভাবে চুপ করে থাকার মানেটা কি? কিভাবে শুরু করব বুঝতে পারছি না। হাস্যকর, আপনাকে আমার কাছে অসহ্য লাগছে। সাদ আচমকা শোভার হাত ধরে বলে উঠল, শোভা আমি তোমাকে ভালোবাসি। শোভার রাগ হলেও সেটা চেপে বলল, তারপর আমি তোমাকে চাই, আমাদের বাচ্চাদেরও চাই। আর কিছু? আমি তোমার সাথে সংসার করতে চাই। এতদিনে? জানি অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু এতটাও দেরি হয়নি। চলো না, আমরা আবার এক হয়ে যাই। বাচ্চাদেরও তো বাবা প্রয়োজন। তারপর আমাদের ছোট্ট একটা সংসার হবে। কেন, আপনার ফ্যামিলির কি হবে? আব্বু তো নেই, আম্মু আছেন। তোমার যদি তাতে কোনো আপত্তি থাকে তাহলে আমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। শোভার গাড়ি রি করতে লাগলো। ঘৃণায় শরীর গলিয়ে উঠল। মানুষ কতটা স্বার্থপর হতে পারে তা সাদকে না দেখলে বুঝতে পারত না। মাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়। সাদ বলল, শোভা আমি দুঃখিত। তোমাকে এভাবে অপমান করা আর কষ্ট দেওয়া আমার ইন্টেনশন ছিল না। কিন্তু তখন পরিস্থিতি অন্যরকম ছিল। আমাকে ক্ষমা করে দাও। শোভা চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। রাফু মায়ের কোলে বসে খুঁটিয়ে খুঁটিয়ে বাবা নামক মানুষটাকে দেখছে আর অবাক হচ্ছে। তুতুলের সাথে এই লোকটার কত মিল। রাফু মায়ের কোল থেকে নেমে গেল। বলল, আসছি আম্মু, 1 মিনিট। কি করছো? একটা জিনিস দেখাবো। কাকে? জবাব পাওয়া গেল না। রাফু সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রাত প্রায় 1:20। তুতুল ঘুমাচ্ছিল। মেয়েটা বড্ড ঘুমাতে ভালোবাসে। রাফু বোনকে ডেকে তুলল। রাফুকে দেখে জিজ্ঞেস করল, কি? আমাদের বাবা এসেছে, তুই চল। তুতুল টাস্কি খেলো। নিমিষেই চোখ থেকে ঘুম পালিয়ে গেল। বলল, কোথায়? এত রাতে এসেছে? সত্যি? চল। রাফু বোনকে এক প্রকার টেনে নিয়ে গেল। ছাদে এলো তুতুল। মাকে একটা লোকের পাশে চুপচাপ বসে থাকতে দেখে তুতুল রাফুকে জিজ্ঞেস করল, অনি, জানিস, আমাদের বাবা ভালো না। আমাকে মায়ের কাছ থেকে দূরে করে দেওয়ার জন্য চুরি করতে এসেছিল। আমাকে মিথ্যা কথাও বলেছে। আম্মু ঠিকই বলতো, এই বাবাটার সাথে কিছুতেই থাকা উচিত নয়। সাদের চোখ যখন তুতুলের নিষ্পাপ মুখের ওপর পড়ল তখন বড্ড অবাক হয়ে গেল। হুবহু তার চেহারা। শোভাকে জিজ্ঞেস করল, কে এই বাচ্চাটা? শোভা রাফুর সামনে মিথ্যে বলতে পারল না। বলল, আমার মেয়ে। সাদ চমকে বলল, মানে আমাদের? ওয়েট, টুইন বেবি? মানে ও আমার মেয়ে? ওহ মাই গড! তুতুলকে কোলে তুলে নিয়ে অনেকগুলো চুমু খেলো সাদ। রাফুকেও কাছে টেনে নিল। শোভার রাগ হলো প্রচণ্ড। আদিক্ষেতা সব। আচ্ছা, এটা কি সত্যি হতে পারত না? পারত, কিন্তু সাদ চায়নি। নিজের হাতে সবটা ধ্বংস করেছে ও, যার কোনো ক্ষমা হয় না। নিজের বাচ্চাদের উপর সাদের আলাদা একটা মায়া এসে ভর করল। বিশেষ করে তুতুলকে দেখে। নিজের অবয়ব যেন আরেকটা। একে কোনোমতে ছাড়া যাবে না। সাদ শোভাকে জিজ্ঞেস করল, কি ঠিক করলে? আমার কাছে প্লিজ ফিরে এসো। আপনি জানেন আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। শোভা প্লিজ, তুমি আমার জীবনে ফিরে এসো। আমি তোমার খুব খেয়াল রাখব। সাদের এসব শোভার কাছে বড্ড অসহ্য লাগছে। তাই বলল, আমি ভেবেচিন্তে জানাবো, কাল সকালে। এখন আপনি আসুন। সাদ বলল, আচ্ছা, তবে আমি চাই উত্তরটা যেন পজিটিভ হয়। আমি জানি তুমিও সেটাই চাও, কারণ একটা মেয়ে সারা জীবন দুটো বাচ্চা নিয়ে, তাও হাজবেন্ড ছাড়া চলতে পারে না। শোভা তাচ্ছিল্যের একটা হাসি দিল শুধু। ভাবটা এমন যেন ও শোভাকে দয়া করছে। ডিসগাস্টিং। সাদ রাফু তুতুলকে খুব করে আদর করল। দেখে মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। শোভা জানে, এগুলো সাদের ভণ্ডামি মাত্র। যখন যেটা দরকার সেটা হাতিয়ে নিতে চায়।
যখন দেখল ওর পাশে আর কেউ নেই, তখনই সুরসুর করে শোভার কাছে চলে এলো। এখন আবার শোভা আর রাফু তুতুলকে ইমপ্রেস করার চেষ্টা করছে। বোকা, নিজেকে অতি চালাক ভাবাটাই মানুষের সবচেয়ে বড় বোকামি। সাদ নিজের সাথে ঘটা সবকিছু খুলে বলল। নিজের কষ্টগুলো একটু বাড়িয়ে বাড়িয়েই বলল সাদ, যদি শোভা ওর প্রতি একটু নরম হয় আর কি। সাদের পরিণতি এমন হওয়ারই ছিল। তারপর বিদায় নিয়ে কাল সকালে আসবে বলে চলে গেল। শোভার ভিতরে ভিতরে কষ্ট হলেও নিজেকে সামলে নিল। কারণ আজ যদি সাদের পাশে টিনা নামক মেয়েটা থাকতো তাহলে সাদ কখনোই শোভার কাছে আসতো না। আর এই দুমুখ রূপ যে সাদ নিতে পারে, সেটাও শোভার জানা হতো না। যখন যার প্রয়োজন তখনই তাকে ব্যবহার করে টিস্যুর মতো ডাস্টবিনে ফেলে দেওয়াটাই সাদের কাজ। যেরকম শোভার সাথে করেছে, টিনার সাথেও করেছে। কিন্তু সেখানে টিনার নিজের দোষও ছিল যা শোভার ছিল না। বাবার ভালোবাসা প্রতিটি সন্তানের জন্যই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তা বলে এমন নয় যে, বাবা ছাড়া কেউ বাঁচে না। বাঁচতে হয়। কিছু কিছু প্রিয় জিনিস কখনো পাওয়ার জন্য হয় না। কষ্ট ভোগ করা ভালো, কিন্তু আত্মসম্মান কখনোই বিসর্জন দেওয়া উচিত নয়। ছোটবেলা থেকে রাফু তুতুল বাবা ছাড়া কি বড় হচ্ছে না? ঘাটতি যেটা আছে সেটা থাকুক, ওদেরও তো জীবনের সাথে লড়তে হবে। ছোট থেকেই অত্যন্ত দুর্লভ কিছু জিনিস হারাতে শিখুক, ভবিষ্যতে তাহলে বেশি কষ্ট অনুভব করতে হবে না। কারণ কষ্ট অনুভব করতে করতে একসময় বড় বড় কষ্ট অনুভব করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। তখন জীবনটাই পাল্টে যায়। জীবনে প্রিয় জিনিস হারাতে আর যুদ্ধে হারতে শিখতে হয়। তাহলেই জেতার মজা টের পাওয়া যায়, অনুভব করা যায়। যেটা বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। শোভা দুই সন্তানকে এমনভাবেই তৈরি করবে যেন কোনোদিন মেয়েদের দুর্বল বা ভোগ করার বস্তু না ভাবতে পারে। এমনভাবে বড় করবে যাতে মা জাতির প্রতি আজীবন ওদের মনোভাব পজিটিভ থাকে, তবে অবশ্যই টিনার মতো খারাপ মহিলাদেরও যাতে চিনতে পারে সেই শিক্ষাও দেবে। অন্যায় দেখলে প্রতিবাদ করতেও শিখাবে। সর্বোপরি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে রেখে সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। সেটা শোভা নিজে করবে, না মিলির সাহায্যও নেবে না। কারণ সাদকে বারবার বিশ্বাস করে শোভা যে ভুল করেছে তার প্রায়শ্চিত্ত এটা। বাসার কেউ শোভাকে কিছু জিজ্ঞেস করল না। মিলি কিছুক্ষণ গাইগুই করল। কিন্তু মিলির আজ বাসর রাত হওয়ায় শোভা ওকে ধমকে ঘরে পাঠালো। নিজেও ফ্রেশ হয়ে রাফুর হাতে ব্যান্ডেজ করে ঔষধ খাইয়ে দিয়ে দুই ছেলে মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 2টোর দিকে সবাই যার যার ঘরে ঘুমুতে গেল। অনেকের মতে, মেয়েরা তরল পদার্থের মতো, যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। কিন্তু তারা এটা জানে না, মেয়েরা তরল পদার্থ নয় বরং কঠিন থেকে কঠিনতর পদার্থ। মেয়েরা একবার কঠিন হলে তাকে আর তরলে রূপান্তর করা যাবে না, কোনো মতেই না। পরদিন সকালে সাদ এলো। একা এলো না, ওর মা রোমেলাও এলো। শোভা যা ভাবার ভেবে নিয়েছে। ওনাদের খুব আপ্যায়ন করল। সাইফদের মেহমানরা সবাই ব্রেকফাস্টের পরে চলে গিয়েছিল। শুধু সাইফের মা বাবা, সাইফ মিলি রয়ে গেল। মূলত সাদের জন্যই। আর সাইফদের বাসাও বেশি দূর নয়। পাশের এলাকা। যাই হোক, চা নাস্তা সহ অন্যান্য খাবার ওদেরকে দেওয়া হলো। সাদ মনে মনে বেজায় খুশি। পরিস্থিতি ঠিকই আছে। রোমেলা শোভার কাছে গেলেন। শোভা খুব ইতস্তত বোধ করল। ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। স্বামী সন্তানের করা অন্যায় ব্যবহারের জন্য ক্ষমা চাইল। শোভা মা, তুমি ওনাকে মাফ করে দিও। তুমি মাফ না করলে আল্লাহ ওনাকে মাফ করবে না। আমি ওনাকে মাফ করে দিয়েছি আন্টি। আন্টি বলো না, আমাকে একবার মা বলে ডেকো তুমি। পুত্রবধূর সুখ তো কপালে জুটেনি, তোমার মতো ভালো একটা মেয়েকে হারাতে চাই না। শোভা চুপ করে রইল। রোমেলা ইতস্তত করে বলল, আমি আমার নাতি নাতনিদের দেখতে পারি? কেন নয়? আপনি তো কোনো কিছু করেননি। বিশ্বাস করো মা, সংসারে আমি শুধু একটা কাঠের পুতুল, যার কোনো দাম নেই। আমি কখনোই এই অন্যায়টা মেনে নিতাম না। ছেলেকে নিয়ে কত শত স্বপ্ন বুনেছিলাম, ভাবিনি এমন হবে। রাফু আর তুতুলকে শোভা নিয়ে আসলো। রোমেলা শিশু দুটির দিকে তাকিয়ে চোখ মুছল। জড়িয়ে নিল বুকের মধ্যে। তার নাতি নাতনি, তার বংশের প্রদীপ। রাফু মাকে জিজ্ঞেস করল, উনি কে আম্মু? তোমার দাদুমা। আমাদেরও দাদুমা আছে? হুম, উনি তোমাদের দাদুমা। সালাম দাও। দুই ভাইবোন রোমেলাকে সালাম দিল। উনি মিষ্টি হেসে উত্তর দিলেন। তারপর ওদের হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। শোভা অবাক হয়ে বলল, কিসের কাগজ ওটা? একটা চেক মা। চেক? কিসের চেক? আসলে আমার কিছু টাকা আছে ব্যাংকে, সেগুলো আমি আমার নাতি নাতনিদের দিতে চাই। ওসব লাগবে না, আপনি এটা ফিরিয়ে নিন। এরকম বলো না, আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারিন, তাই এটা তোমায় রাখতেই হবে।
আমি টাকা নিতে চাচ্ছি না। জানি কেন নিতে চাচ্ছ না। শোভা চকিতে তাকালো। রমিলা মৃদু হেসে বলল, ওটা সাত বাওর বাবার টাকার অংশ নয়। এটা আমার বাপের বাড়ির টাকা, অঙ্কটা মোটামুটি। আমার আর দিন টাকাগুলো এমনিতেই পড়ে থাকবে ব্যাংকে। কিন্তু, কোনো কিন্তু করো না মা, কেউ না জানলেও আমি জানি তুমি আমার ছেলের কাছে কখনোই ফিরে যাবে না। যদিও ছেলেটা আশা নিয়ে এসেছে। এখন তুমি যদি আমার মতামত জানতে চাও, তাহলে আমিও বলবো ওর কাছে ফিরে না যাওয়াটাই ভালো। শোভা রমিলার কথায় অবাক হল। মহিলাটা ভালো, শাশুড়ি হিসেবে মন্দ ছিল না, কিন্তু ভাগ্য তাদের এক হতে দেয়নি। একটা দীর্ঘশ্বাস ফেলল শোভা। রমিলা রাফু আর তুতুলের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে বুকের ভেতর পাথর চাপা দিয়ে রেখেছেন। এই কষ্ট কাউকে দেখানোর নয়, বোঝানোর নয়। সাত বসার ঘরেই ওর মনটা বড্ড উসখুস করছে। শোভা রমিলার জন্য চা নিয়ে এলো। ঘরে এসে রমিলার হাতে চায়ের কাপ দিল। রমিলা হাসল, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমার ছেলেটা খুব খারাপ তাই না? হয়তো, ওর কিন্তু এমন হবার কথা ছিল না। মূলত পূর্ব শত্রুতার জন্যই সাদের বাবার মনে একটা বিদ্বেষ তৈরি হয়েছিল। জানি না কি থেকে কি হয়ে গেল। এসব কথা থাক। শোভা, তুমি কি আবার বিয়ে করবে? ও চমকে উঠে বলল, কখনোই না। জীবনটাকে আরেকটা সুযোগ দিতে পারবে না? কখনোই না। যে সুযোগটা দিয়েছে সেটাই অনেক। এর বেশি কিছু চাই না। তোমার তো একটা কাঁধের খুব প্রয়োজন। স্বামী ছাড়া নারীরা দুর্বল নয়। দ্বিতীয় পুরুষ কখনোই আসবে না আমার জীবনে। এভাবেই বেশ কিছুক্ষণ কথা হলো দুজনের মধ্যে। এমন ভালো মহিলাটাকে সাদ কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইতে পারে, স্বার্থপর একটা। এভাবেই দুপুর হয়ে গেল। শোভা শান্ত মেজাজে সবাইকে খাবার সার্ভ করে দিল। অতঃপর যখন সেই সময়টা এলো তখন সাদ জিজ্ঞেস করল, কি ঠিক করলে শোভা? কিসের কথা বলছেন? আমাদের ছোট্ট সংসার। ওহ, তুমি কি বলো? এমন হবে না। কেন? কারণ আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না। সাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। কি বলছে শোভা? যাবে না? ওর সাথে সংসার করবে না? কি বলতে চাইছো তুমি? উত্তেজিত হবেন না। হওয়াটা কি অস্বাভাবিক নয়? জানি না, তবে এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি আপনার কাছে ফিরে না গেলে কি হবে? বুঝতে পারছি না। ওয়েল, বুঝার দরকার নেই, কারণ আপনার সেই বোধ এখনো হয়নি। তুমি কিন্তু হেয়ালি করছো। হেয়ালি আমি করছি না। আপনি পুতুল খেলা খেলছেন। কি করেছি আমি? ডিভোর্স হয়ে যাওয়া সত্ত্বেও আপনি কি করে ভাবলেন আমি আপনার কাছে ফিরে যাব? মানে বুদ্ধির লোপ পেয়েছে আপনার? শোভা, শুনুন, মানছি আপনার সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু ডিভোর্স মানে বুঝেন তো? আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়। তুমি আমাকে ভালোবাসো না? না। যে ছেলে নিজের গর্ভধারিণী মাকে একটু সুখের জন্য বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়, সেই কাপুরুরকে আমি চাই না। সাদ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ইসলামী শরীয়ত মতে, আমি যদি আপনার কাছে ফিরে যাই তাহলে আমাকে আরেকটা লোকের সাথে বিয়ে করে ঘর করতে হবে, সেই লোকের সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায়, তাহলে আপনাকে আমি বিয়ে করতে পারবো। তো আপনি কি এটা চান? শোভার মুখে রহস্য খেলা করছে। অসম্ভব শীতল গলায় দারুণ একটা ডিসিশন। এটা বাদ দিন। আমি যদি আপনার কাছে ফিরে যাই, তাহলে আমার আত্মসম্মান খর্ব হবে। সারা জীবন আপনার কাছে ছোট হয়ে থাকতে আমি পারবো না। আপনিই বলুন, মেয়েদের আত্মসম্মান কি এতই ঠুনকো? তাতে কি আসে যায়? আমাকে দেওয়া শাস্তিগুলোর কথা মনে করুন আপনি। কি কি করেছিলেন? সাদ প্রথম থেকে করা সব অন্যায়ের কথা মনে করার চেষ্টা করল। যেদিন অফিসে ফোন করে শোভা ওকে বাবা হওয়ার খবরটা দিয়েছিল, তারপর ও কি বলেছিল? এক বাক্যে সন্তানদের বাবার পরিচয় অস্বীকার করেছিল। টিনার মতো সুন্দরী মেয়ের লোভে পড়ে ওকে বিয়ে করেছিল। এমনকি মৃতপ্রায় শোভাকে হসপিটালে দেখতে পর্যন্ত আসেনি। পথে ঘাটে কত শত লোক শোভাকে নিয়ে ঠাট্টা করত। রমজান সাহেব, শাফিন ওর পায়ে পর্যন্ত ধরতে রাজি ছিল কিন্তু ও ফেরেনি। সমাজে ওদের অবস্থান এতটাই নেমে গিয়েছিল যাতে করে কেউ ওদের সাহায্যে এগিয়ে আসেনি। একদিন ফোন করে খবর নেয়নি। টিনাকে নিয়ে সুইজারল্যান্ড হানিমুনে গিয়েছিল। বাচ্চার হওয়ার কথা শুনে জেদের বশে ওদের কেড়ে নিতে চাইছিল, মেরে ফেলার হুমকি দিয়েছিল ওই মাসুম দুটো বাচ্চাকে। ওর জন্য শোভারা ঢাকা থেকে গোপনে এসে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল। এত বছর কত কষ্ট করেই না চলেছে ওরা। আর ওর জন্য ওর বাবা মা বৌমার সুখ পায়নি। টিনার জন্য ওর বাবা মারা গিয়েছে, মা বিধবা হয়েছে। তারপর যখন সবকিছু ঠিক হওয়ার একটা আভাস দেখা দিল তখনই রাফুকে নিয়ে পালিয়ে যাওয়ার জঘন্যতম ষড়যন্ত্র করে বসল। শুরু থেকে শেষ পর্যন্ত কত কিছুই না ঘটে গেল। এরপর কি করে ও ভেবেছিল শোভা ওর সাথে সংসার করবে?
যেখানে 5 বছর আগেই ওদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আজ এতদিন পর সাদ নিজের অন্যায়গুলোর কথা মনে করে অনুতপ্ত হতে লাগল। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। শোভা হেসে বলল, কিছু মনে পড়েছে কি? এই কোণের ঘরটাতে সবাই ওদেরকে একা কথা বলার জন্য ছেড়ে দিল। এমন সময় মিলি এলো। বলল, এখন আপনিই বলুন, আপনার মতো দুমুখ সাপের কাছে ফিরে যাওয়া উচিত? সাদ বলল, আমাকে ক্ষমা করা যায় না? শোভার অট্টহাসিতে পুরো ঘর কেঁপে উঠল। বলল, শোভা এতটাও দয়াহীন নয়। ও সবাইকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। তাহলে কেন আমরা এক হতে পারবো না? কারণ আমার আত্মসম্মানবোধ আছে। আমি আপনার মতো দুর্বল মানুষ নই। তাহলে কি আমার বাচ্চাদেরও তুমি দিবে না? আমি দেওয়া না দেওয়ার কে? তাহলে আমি ওদের নিয়ে যাব। শোভা কেঁপে উঠলেও কিছু বলল না। চোখে মুখে স্বকীয়তা বজায় রেখে বলল, ওরা যদি আপনার সাথে যেতে চায় তাহলে নিয়ে যাবেন। সাদ মনে মনে স্বস্তি পেল। কিন্তু রাফু আর তুতুলকে যখন জিজ্ঞেস করা হলো যে ওরা ওর সাথে যেতে চায় কিনা, তখন ওরা চুপ করে রইল। কিছুক্ষণ গালে হাত দিয়ে ভাবল। রাফু আড়ালে তুতুলকে জিজ্ঞেস করল, বাবার সাথে যেতে চাস বোন? আম্মু যাবে? না। তুমি যাবে? তুই আগে বল। আমরা গেলে তো আম্মু কষ্ট পাবে। তুমি শোনোনি কাল রাতে আম্মু আমাদের একটা গল্প বলেছে? আচ্ছা, গল্পের ঘটনাগুলো কি আম্মুর সাথে ঘটেছে? হুম, ছোটাম্মুও বলেছিল আমাকে একবার। বাবাটা ভালো না, আমি যাব না। ঠিক বলেছিস। আম্মু জীবনে অনেক কষ্ট পেয়েছে, আমিও যাব না। আমরা আম্মুকে ভালোবাসি। হুম। তারপর সাদের দিকে তাকিয়ে রাফু বলল, আমরা আপনার সাথে যাব না, মায়ের সাথে থাকব। সাদ রেগে গেল। চিৎকার করে বলল, সব তোমাদের মা আর ওই মিলি শিখিয়ে দিয়েছে যাতে আমার সাথে না যাও। না, আমি আর বনি তো ঠিক করেছি আঙ্কেল। রাফু যখন সাদকে আঙ্কেল ডাকলো তখন ওর বুকে কাটা বিঁধল যেন। নিজের ছেলে বাবাকে আঙ্কেল ডাকছে, এটা কতটা কষ্টের শুধু সেই জানে। আঙ্কেল, আপনি আমাদের আম্মুকে অনেক কষ্ট দিয়েছেন। ভালো হলে কখনোই দিতেন না। আপনি ভালো লোক হলে আমরা আপনার সাথে যেতাম, কিন্তু আপনি খারাপ। সাদ খুব কষ্ট পেল। কোনোমতে বলল, আমাকে ক্ষমা করে দিতে পারবে না? বাবা বলে ডাকবে না তোমরা? রাফুর মনটা শোভার মতোই নরম। বোনকে জিজ্ঞেস করল, তুই ডাকবি? তুমি বললে। রাফু সাদকে বলল, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি বাবা। তুতুলও স্বগতোক্তি করল। বলল, কিন্তু আপনার সাথে যাব না আমরা। শোভা ছেলেমেয়েদের মুখে এরকম একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। ভেবেছিল ওরা বুঝি ওকে সত্যিই ছেড়ে চলে যাবে। কিন্তু ওরা ছেড়ে যায়নি। শোভা আর কিছুই না বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ওর খুব কান্না পাচ্ছে। নিজেকে সামলাতে না পেরে কেঁদেই দিল। সাদের চোখ বেয়ে এবার পানি পড়তে লাগলো। বাবা হলে নাকি ছেলেদের জীবন পাল্টে যায়। কিন্তু সাদ পাল্টালো অনেক পরে, যখন সময় হারিয়ে গিয়েছে। যখন ওর নিজের সন্তানরাই আর ওকে চায় না। কতটা পাপ করলে কারো এমন শাস্তি হতে পারে? খুব সহজেই যে জীবনটা কাটাতে পারত সুখে শান্তিতে, সেই জীবনটাই নরকের মতো হয়ে গেল সাদের। সাদ আর কথা বাড়ালো না। মাকে ছাড়াই বেরিয়ে এলো শোভার বাসা থেকে। টলমল পায়ে হাইওয়ে ধরে হাঁটতে লাগলো। সন্ধ্যা নেমে এসেছে। পথঘাট চুপচাপ। ঝোড়ো ঝোড়ো করে নামতে লাগলো বৃষ্টিধারা। ভিজে চুপসে গেল ও। সাদ ভাবতে লাগলো, ওর আর কি আছে এই জগতে? ও কি করছে এখানে? বেঁচে থাকার অধিকারটাও নেই ওর। জীবনে এতগুলো ভুল কিভাবে করে ফেলল ও? কোন মোহের টানে ছুটছিল যে এত পাপ করে ফেলেছে? অথচ কলেজ জীবনে ও কত মানুষেরই না সাহায্য করত। ওই শোভাটাই ওর জীবনে একটা বাদলধারার মতো নেমেছিল। আবার হঠাৎই চলে গেল সাদের একটা ভুলের জন্য। এক পশলা বৃষ্টির মতন। প্রথম দেখাও হয়েছিল এক পশলা বৃষ্টির মধ্যে। আচ্ছা, এখন যদি পথের ধুলোর সাথে মিশে যায় তাহলেও কি ওর পাপের পাহাড় ঘুচবে? জীবন এলোমেলো হয়ে গিয়েছে। ওর আর ভালো লাগছে না কিছু ভাবতে। জীবন থেকে পালিয়ে যেতে চায় ও। কিন্তু কিভাবে পালাবে? মৃত্যুর মধ্যে দিয়েই কি ওর শান্তি মিলবে? ভাবনার মাঝেই একটা গাড়ি ওর ওপর দিয়ে চলে গেল। ছিটকে একটা পাথরে বাড়ি খেল সাদের মাথাটা। কিছু বলার চেষ্টা করে, শুধু বলতে পারল, ভালো থেকো আমার শোভি। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকটা কয়েকবার উঠানামা করে একসময় স্থির হয়ে গেল। বৃষ্টিতে ধুয়ে মুছে যেত লাগলো কালচে লাল রক্ত। পিষে গেল নিথর দেহটা পথের ধুলোর সাথে। এক পশলা বৃষ্টিতে ওর জীবনটা নিঃশেষ হয়ে গেল। সাদের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে সেই এক পশলা বৃষ্টিতে পথের ধুলোর সাথে মিশেই। শোভা যখন জানতে পারল তখন অনেক দেরি হয়ে গিয়েছে। মানুষটা আর নেই পৃথিবীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি তোমার চরিত্র হারিয়ে ফেলো, তাহলে তুমি সবকিছুই হারিয়ে ফেললে।
সাদও তার সাক্ষী। শোভা প্রথমে বুঝতে বা মানতেই পারল না সাদের মৃত্যুর ব্যাপারটা, কিন্তু মানতে হলো। চিৎকার করে কাঁদল, কেন কাঁদল নিজেই জানে না। তবে কি ওর মনের কোথাও সাদের জন্য অনুভূতির কোনো টুকরো রয়ে গিয়েছিল? ভালোবাসা কখনো মরে যায় না, হয়তো চাপা পড়ে যায় কোনো কিছুতে। সাদের লাশ নিয়ে আসা হলো শোভাদের বাড়িতে। শোভা দেখল না সাদকে, ঘরে বসে রইল। রাফু তুতুল মাকে জিজ্ঞেস করল, আমাদের বাবা কি আর নেই আম্মু? কি বলবে শোভা, এটাই ওর কপালে লিখা ছিল। মানুষটার মৃত্যু তো সে কামনা করেনি, তবু কেন এমন হলো? না নেই, মরে গেছে। শোভা কান্না চেপে বলল, মরে গেছে। আম্মু তোমার কান্না পাচ্ছে, তাহলে কাঁদছো না কেন? কাঁদতে নেই বাবা, তাহলে দাদুমা কাঁদছে কেন? তুমি কষ্ট পেলে যেমন আমি কাঁদি, তেমনি তোমার বাবাও তো ওনার ছেলে, তাই কাঁদছে। আমাদের বাবা কি আর ফিরে আসবে না? জানি না বাবা, তুমি চুপ করো, নানা ভাইয়ের কাছে যাও। আম্মু তুতুল কাঁদছে। কোথায় ও? বারান্দায় একা বসে আছে, এলো না আমার সাথে। আচ্ছা আম্মু, আমরা অনেক বড় হব, তোমার দুঃখ ঘুচিয়ে দেব। রাফুর এই কথাটাই শান্তির বার্তার মতো ছড়ালো চারদিকে। শোভা আর কিছু বলল না। সন্তানদের বাবা ছাড়া কি শোভা নিজেই করল? কি দায়ী ছেলেমেয়ের কান্নার জন্য? এসব কেন ওর ভাগ্যে লিখা ছিল? কেন? শোভা কি জীবনে কষ্ট পেতে আর কাঁদতেই এসেছে? রাফুকে জিজ্ঞেস করল, তোমরা কি মনে মনে আমাকে খারাপ ভাবছ? চাইলে যেতে পারতে বাবার সাথে। চাইছিলাম না, উনি যদি ভালো হতো তাহলে তোমাকে নিয়েই ফিরতাম আম্মু। রাফু, তুমি আমাকে একা থাকতে দাও। আমার ওসব রক্ত দেখতে ভালো লাগে না, কিন্তু ওনার জন্য মায়া হচ্ছে। আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করব? মরে যাওয়ার সময় কি ওনার খুব কষ্ট হয়েছে তাই না? তখন কি আমাদের কথা ওনার মনে হয়নি? শোভার মনটা খচখচ করতে লাগলো। সত্যিই কি ওই কঠিন সময়টাতে শোভাদের কথা সাদের মানসপটে ভেসে উঠেছিল? ঠিক কি চাইছিল ওই খারাপ মানুষটা? ওদেরকে কি তার মৃত্যুর জন্য দায়ী ভাবছে? নাকি অনুতপ্ততার আগুনে জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল সাদ? এক পশলা বৃষ্টি কি ওর জীবনটাতে শান্তি এনে দিয়েছে? আরও কিছুকাল বেঁচে থাকলে তো কোনো ক্ষতি হতো না। তবে কেন এই একটা জীবন অতি স্বল্প সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল আর শোভার জন্য রেখে গেল কষ্টের পাহাড়? এতদিন তো শোভা নিজেকে মানিয়েই নিয়েছিল জীবনের সাথে, লোকটা আবার উল্টপালট করে দিয়ে গেল। কি শান্তি পায় ওকে এমন কষ্ট দিয়ে সেটা ওই সাদ নামক ব্যক্তিটিই জানে। রিডিকিউলাস। রাফু ঘর থেকে চলে গেলে কয়েকজন প্রতিবেশী, আত্মীয় এসে শোভাকে নিয়ে বিলাপ শুরু করল। কিভাবে থাকবে, বাচ্চা নিয়ে চলবে কিভাবে, আরেকটা বিয়ে করবে কিনা এইসব। তারা জানত না শোভার সাথে কাগজে কলমে ওই ব্যক্তিটির ছাড়াছাড়ি অনেক আগেই হয়ে গিয়েছে। অথচ এই মানুষগুলোই এতদিন শোভাকে বাঁকা নজরে দেখত, রাস্তায় বেরোলে আর চোখে দেখত, কানাঘুষা করত। বিকেলবেলা মহিলাদের আড্ডার প্রধান বিষয়বস্তু ছিল রমজান সাহেবের মেয়ে শোভার বরকই। বাচ্চাগুলো কি অবৈধ নাকি? এগুলো শুনতে শুনতে এতকাল কেটেছে শোভার। আর আজ এসেছে সিম্প্যাথি দেখাতে। ওসব মনমানসিকতার মানুষগুলোর জন্যই সমাজে আজও মেয়েরা নর্দমার কীটের মর্যাদা পায়। এর শেষ কোথায় জানে না শোভা। কিন্তু এই সমাজব্যবস্থা খুব দ্রুতই পাল্টানো প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। ডিভোর্সি নারী মানেই খারাপ নয়। হতে পারে সে অমানসিক অত্যাচার, নির্যাতনের শিকার। তাই সবসময় নারীদেরকে বাঁকা চোখে না দেখে বিষয়টা তলিয়ে দেখুন, দেখবেন বিপরীত পক্ষ থেকে মেয়েটি কতটা কষ্ট, অপমান, নির্যাতন সহ্য করে এসেছে। পরকীয়া, শারীরিক চাহিদা, যৌতুক এসবই আজকাল সমাজকে দূষিত করে ফেলছে। অথচ সবাই বাঁকা চোখে তাকিয়ে আঙ্গুল তুলে দেখাবে, মেয়েটা ডিভোর্সি, চরিত্রহীন, বেলেল্লাপনা করে বেড়ায়, তাই তো ওর সংসার ভাঙল। মহিলাদের এসব বিলাপ শুনে শোভার ভেতর খারাপ লাগা কাজ করল। কেঁদেই দিল। একসময় ভালোবাসত সাদকে। কষ্ট যতই দিক, ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। ওদের কখনো মিল হওয়ার সম্ভাবনা ছিল না। ভাগ্যটাই হয়তো এমন ছিল। ইচ্ছে করলেই পাল্টানো যেত জীবন। মিলি এলো, ওরও ভীষণ খারাপ লাগছে। কিন্তু মহিলাদের এসব দেখে ও সবাইকে একপ্রকার রেগেমেগে কিছু করা কথা বলে ঘর থেকে বের করে দিল। বিরক্ত হয়ে ওরা চলে গেল। মিলি শোভাকে বলল, যাবি শুভি? কোথায়? সাদ ভাইকে দেখতে? তোর মুখে অনেক বছর পর শুনলাম সাদ ভাই। সবসময়ই ডাকতাম, কিন্তু মেজাজ খারাপ হলে ভুলে যেতাম। বুঝি আমি। যাবি? না, আর কখনো দেখতে পারবি না, শেষবেলা দেখে নে। আমি দেখতে চাই না, অন্তত ওনার মায়ের জন্য। কেন? উনি নইলে কষ্ট পাবে শুভি। মহিলাটা বড্ড ভালো, কেউই নেই আর ওনার স্বামী সন্তান সবাই তো ছেড়ে গেল। তোকে তো মেয়ে মেনেছে, জানা একটু।
তুই বলছিস? সময়ে কঠিন, সময়ে নরম। যখন যা হওয়া দরকার তখন তাইই হতে হয়। সাদের মা রোমেলা খবরটা শুনে অনেক শোকড হলো। ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়ল। সবাইকে একনজর দেখানো হলো। মিলি নিয়ে এলো শোভাকে। দেখলো খারাপ মানুষটাকে একবার, তারপর চলে গেল। কাফন দাফন করানো হলো চট্টগ্রামেই। রোমেলা এক পর্যায়ে স্ট্রোক করে ফেলল। ওনাকে হসপিটালাইজড করা হলো। অবস্থা শোচনীয়, কিন্তু সাইফের আন্তরিক প্রচেষ্টায় সেবার উনি বিপদমুক্ত হলেন। ছেলের কথা ভেবে উনি কান্না করলেন। কিন্তু তখন পৃথিবী নামক গ্রহটিতে উনি একটা বিন্দুর মতোই একা। পাশে আর কেউই রইল না। সেই সময় ওনার পাশে দাঁড়ালেন শোভা। শাশুড়িকে নিয়ে শুরু করল নিজের পথচলা। যে পথচলাতে প্রতিটা ধাপে ধাপে অপমানিত হয়েছে শোভা। কারণ ওর স্বামী নেই, সংসার নেই। সমাজে এমন নারীর কোনো দামই নেই। সিঙ্গেল মাদার, বিধবা নারীরা যে কতটা অবহেলিত সেটা বলে বোঝানোর ক্ষমতা কারণ নেই। মিলির নিজের সংসার হলেও ওর সব ভাবনা আজও শোভার জন্য বরাদ্দ। ছোট্ট একটা মেয়ে ওর, নাম মিশু। রাফু তুতুল ওকে নিজের বোন ভাবে। মা বাবা, শাশুড়ি, নিজের সন্তানদের নিয়ে শোভার জীবনটা এগুতে লাগলো। খুবই কষ্টের সেই যাত্রা ছিল। কিন্তু কষ্টের পরেই আসে সুখ। বছর কয়েকের মাঝেই রোমেলা মারা গেল। শোভার মা বাবাও পর পর কয়েক বছরের ব্যবধানে দুনিয়ার মায়া ত্যাগ করল। সবচেয়ে বড় আশ্রয়, ছায়া হারালো শোভা। শাফিন দেশে এলো বউ নিয়ে। এখনো সে নিঃসন্তান। কয়েক মাস থেকে আবারও পাড়ি জমালো বিদেশে। এবার কানাডাতে সেটেল হলো ও। এর মধ্যে শোভার অতি পরিচিত, সবচেয়ে বড় বন্ধু মিলির আশ্রয়টাই ছিল। শোভাদের পাশের ফ্ল্যাটটাতেই উঠে এলো সাইফের ফ্যামিলি। মিলি নিজের স্কুলের চাকরি ছেড়ে দিল। যেহেতু শোভা চাকরি করে তাই রাফু তুতুলকে পালন করার দায়িত্ব ও নিজের কাঁধে নিল অনেকাংশেই। মাঝে মাঝে শোভা ভেবে পায় না এমনও মানুষ হয়, এত ভালো বান্ধবী ও কিভাবে পেল। কখনো এই ঋণ শোধ হবে কিনা। কিন্তু এটা শোধ হওয়ার নয়, কারণ পুরোটাই ভালোবাসা। ভালোবাসার কোনো ঋণ হয় না, শোধও হয় না। শোভার মাথায় হাত রাখার মতো মিলিটা সবসময় সুভীর মিলিই রয়ে গেল। দিন, মাস, বছরগুলো এভাবেই কাটতে লাগলো। নরম, নমনীয় শোভাকে এই সমাজের জন্য হতে হলো কঠোর। মানুষের ব্যঙ্গাত্মক কথাবার্তাকে পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে লাগল। স্কুলের চাকরি ছেড়ে দিল, একটা ব্যাংকের ম্যানেজারের পদে ওর চাকরি হলো। শোভার রূপ, গুণ দেখে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি বিবাহিত এবং যার দুটো মেয়ে সন্তান আছে সেই মাহফুজুর রহমান শোভাকে বিয়ের প্রস্তাব দিল। এছাড়া কিছু চরিত্রহীন কলিগরা ওকে কুপ্রস্তাব দিল। শোভা লজ্জায় বা ভয়ে গুটিয়ে রইল না। আগের শোভা সে নেই। লিখিত অভিযোগ জমা দিল বড় বড় কর্মকর্তাদের কাছে, কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হলো। মাহফুজুর রহমানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হলো। শোভা ওদেরকে বুঝিয়ে দিল, মেয়েরা দুর্বল নয়। কিন্তু এর ফল হলো ভয়ানক। একদিন অফিস শেষে ফিরতে গিয়ে রাত হয়ে গেল। এ সময় চট্টগ্রামের এই এলাকাটাও খুব বেশি নীরব হয়ে পড়ে। সাইফ ফোন করে জিজ্ঞেস করেছিল সাহায্য লাগবে কিনা বা একা আসতে পারবে কিনা। কিন্তু শোভা সাহায্য নিল না। মাহফুজুর রহমান প্রতিশোধ নেওয়ার ইচ্ছেও সেদিন শোভাকে ফলো করছিল এবং সুযোগ বুঝে ওনার ভাড়া করা দুজন গুন্ডা ওর পিছনে লেলিয়ে দিয়েছিল। শোভার ওপর যখন ওরা অ্যাটাক করল তখন ফাঁকা রাস্তায় একা সুভি প্রচণ্ড ভয় পেয়ে গেল। মুহূর্তের জন্য হিতাহিত অজ্ঞানশূন্য হয়ে বুঝতে পারছিল না কি করবে। তারপর হঠাৎই ভাবল মরবেই যখন তখন লড়াই করে মরাই ভালো। অন্তত নিজের কাছে নিজের জিত হবে। শোভা প্রাণপণে একটা লোকের পেটে লাথি মারল, ব্যথায় ককিয়ে উঠে লোকটা মাটিতে বসে পড়ল। অপর লোকটা শোভার এই ব্যবহারে অবাক হয়ে গেল। এই সুযোগে শোভা দৌড় শুরু করল। দিকবিদিক হারিয়ে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। ওদিকে যাবার উদ্দেশ্যে পা বাড়াতেই কিছু একটা এসে পড়ল ওর গায়ে। হতভম্ব শোভা পেছনে তাকিয়ে দেখল সেই গুন্ডা লোক দুটোর হাতে একটা বোতল, ধোঁয়া বেরুচ্ছে। শোভার গলা, হাত, পায়ের কিছু অংশ জ্বলছে। বুঝতে পারল ওকে এসিড মারা হয়েছে। চায়ের দোকানদারটা দৌড়ে এলো শোভার কাছে। দেখেই দৌড়ে পালালো গুন্ডা দুজন। দোকানদার যখন বলল, তোমারে এসিড মারছে মা, তখন শোভার হুঁশ এলো। নিজের দিকে তাকিয়ে দেখল সত্যিই তাই। বিশ্বাসই করতে পারছিল না শোভা। গলা, হাত, পা যখন জলে পুড়ে যেতে লাগলো তখনই চিৎকার করে উঠল। মাটিতে বসে পড়ল। পেটের কাছে মাংস উঠে গিয়েছে। প্রচণ্ড ব্যথা আর জ্বলনিতে শোভার মনে হচ্ছে ওর জীবনের সমাপ্তি এখানেই। চিৎকার করে কান্না করছে কিন্তু কেউ নেই সাহায্য করার। জ্ঞান হারানোর আগে দোকানদারের উদ্দেশ্যে শোভা বলতে পারল, আমি বোধহয় মরে যাচ্ছি চাচা।
দোকানদার কাশেম মিয়া তার মেয়ের বয়সী একটা মেয়েকে এভাবে দেখে ভয় পেয়ে গেল। কোনোমতে দুজন লোক জোগাড় করে হাসপাতালে নিয়ে গেল। ব্যাগপত্র ঘেটে ফোন নম্বর জোগাড় করে কাশেম মিয়া। সবকিছু জানালো মিলিকে। খবর শুনেই একটা চিৎকার করে মিলি অজ্ঞান হয়ে গেল। তার সুভির একই অবস্থা হলো। সাইফ মিলিকে বাবা মা এর কাছে রেখে দ্রুত হসপিটালে চলে এলো। শোভার এমন অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারল না। বোনের মতো ভালোবাসে শোভাকে। ওর সব কষ্ট অনুভব করতে পারে সাইফ। কিন্তু মেয়েটা আর কত সহ্য করবে? কে করল এই কাজ? অত্যন্ত শোচনীয় অবস্থা হলো শোভার। কণ্ঠনালী, গণ্ডদেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হলো। খাবার খেতে পারত না। পোড়া মাংসগুলোতে পচন ধরায় সার্জারি করা হলো শোভার। পোড়া মাংসগুলো তুলে সেখানে প্লাস্টিক সার্জারি করা হলো। মুখে এসিড পড়েনি সেটাই বাঁচোয়া। পুরোটা সময় সাইফ মিলি শোভার পাশে ছিল। দীর্ঘ 2 মাস হসপিটালে এক প্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জয়ী হয়ে শোভা ফিরে এলো। শাফিনকে এই ঘটনার কিছুই জানানো হলো না। শোভা বারণ করেছে। একবার যদি শাফিন শোনে শোভার এই অবস্থা তাহলে দুনিয়া উলটপালট করে ফেলবে। এমনিতে চলে আসতে চায়, কিন্তু শোভা মানা করে দিয়েছে। এত সিকিউর একটা ভবিষ্যৎ ফেলে কেন শোভার জন্য চলে আসবে? কিন্তু মাসে মাসে মোটা অঙ্কের টাকা ঠিকই পাঠায়, শোভার মানা সত্ত্বেও। বনপাগল ভাই যে। শোভা পুরোপুরি সুস্থ হওয়ার পরে শাফিনকে এই ঘটনা শোভা নিজেই জানালো এবং শাফিন ক্ষিপ্ত হয়ে গেল। তৎক্ষণাৎ দেশে ফিরতে চাইল কিন্তু শোভা আসতে দিল না। ব্ল্যাকমেইল করল এক প্রকার। ফলে শাফিন আর কিছুই করতে পারল না। এই ঘটনা এখানেই শেষ নয়। শোভা অভিযোগ দায়ের করল থানায়। সন্দেহভাজন হিসেবে অফিসের কলিগদের দায়ী করল। পুলিশেরা তদন্ত করল জোরালোভাবে, কারণ শাফিন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করেছে। যার ফলাফলস্বরূপ পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত জোর দিয়ে এই কেসটা হ্যান্ডেল করছে। তদন্ত চালানো হলো এবং ওই দুজন গুন্ডা ধরা পড়ল। সাক্ষী ছিল চায়ের দোকানদার কাশেম আলী। ফলে মূল আসামি মাহফুজুর রহমানকে ধরতে বেশি বেগ পেতে হল না। কেস কোর্টে উঠল এবং মাহফুজুর রহমানের 10 বছরের জেল হল। চারদিকে শোভার মতো নারীর জয় জয়কার। কারণ এই লোকের বিরুদ্ধে এরকম অভিযোগ আরও ছিল। প্রমাণের অভাবে ক্ষমতাশালী এই লোকটার কিছুই করা যায়নি। শোভার সাহসের জন্য খুব প্রশংসা করল মানুষ ওর। পুরন্তু গলা, হাত পা শোভার। তবুও মায়ের মিষ্টি চেহারাটা রাফুর জীবন। ছোট থেকে মায়ের সাথে ঘটা অন্যায় দেখে রাফুর এই সমাজের প্রতি খুবই ঘৃণা এসে পড়ে। মাকে কোনোদিন কষ্ট পেতে দেয়নি ওরা দুজন। বুঝতে শিখেছে আঘাত মানুষকে শক্ত হতে শেখায়। মায়ের মতো ভুল যাতে আর কেউ না করে, সেজন্য রাফু নিজেও মেয়েদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলেছে। তবে বন্ধুত্ব ছিল ছেলেমেয়েদের সাথে, সেই বন্ধুত্বটাকে সম্মান করেছে। প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে মেয়েদের সাথে হওয়া অন্যায়গুলোর জন্য। শোভা সবসময় সন্তানদের সাথে ছিল। 21টা বছর পার হয়ে গেল এভাবেই। তুতুল ডাক্তারি পাস করল, রাফু কানাডা চলে গেল পড়াশোনা করতে। কিন্তু তবুও ওরা মায়ের শিক্ষা ভুলেনি। নারীদের কিভাবে সম্মান করতে হয় বা মানুষ হিসেবে কিভাবে বাঁচতে হয় সেটা ওরা খুব ভালো করেই জানে। কিন্তু দিনশেষে শোভা একা। মিলি আছে আজও, থাকবে সব সময়। প্রকৃতিতে বসন্ত সাজবে সবুজ, বাসন্তী সাজে। তুতুল মিলি আর মিশুকে নিয়ে শহর ঘুরতে বেরিয়েছে। শোভা ওদেরকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। শোভা ঘরে একা। বিগত 21 বসন্তের কথা ভাবছে ও। কোনোদিন পালন করা হয়নি জাঁকজমকভাবে। কিন্তু আজ তার মেয়ে তুতুল সেটা করেছে। পুরাতন সব ভুলে নতুন বসন্তকে সাজিয়ে নিয়েছে নিজের মতো করে। কিন্তু চাইলেই কি সব সাজিয়ে নেওয়া যায়? শোভা বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকিয়ে রইল। সমুদ্র দেখা যায় এখান থেকে। রাফুটা থাকলে ভালো হতো, কিন্তু ছেলেটা আসতে পারছে না। বড্ড ভালোবাসত সমুদ্র। সমুদ্রের বড় বড় ঢেউ হাতছানি দিয়ে ডাকছে শোভাকে। স্থির থাকতে পারল না শোভা, বেরিয়ে এলো। একা একা যখন বালিয়াড়িতে হাঁটতে লাগলো তখন ঝুপ করে নেমে এলো বৃষ্টিধারা। 21 বছর আগের সেই সুভিটাই আজও রয়ে গিয়েছে, পাল্টায়নি একটুও। বৃষ্টিতে ভেজা সেই দুর্দান্ত মানবীটিকে দূর থেকে দেখে রাফু ওর মায়ের প্রতিচ্ছবি দেখতে পেল। এগিয়ে দিয়ে হাঁটতে লাগলো মহিলাটির সাথে। শোভা পাশে না তাকিয়েই বলল, বৃষ্টিতে ভেজার মতো বয়স তোমার হয়েছে রাফু? কেন হবে না আম্মু? বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর হবে। বৃষ্টি তো আল্লাহ তায়ালা আমাদের উপভোগ করার জন্যই পাঠায় তাই না? বৃষ্টিতে ভিজতে হয়। আমার বয়সও হয়েছে বৃষ্টিতে ভিজার। শোভা মুচকি হাসল। বাবার মতো কথা শিখেছে ছেলেটা। রাফু বলল, তোমার সাথে সমুদ্রের পাড়ে এভাবে বৃষ্টিতে ভিজার জন্যই আমি চাই, আরো 1000বার আমার জন্ম হোক। শোভা ছেলের দিকে তাকালো। চমকে লক্ষ্য করল, স্বাদের অবয়ব। সেই নাক,
চোখ মুখ, কথা বলার সুন্দর ভঙ্গি। এই টা বছরে এত পরিবর্তন। আজ স্বাদের কথা মনে পড়ছে খুব। মানুষটা বেঁচে থাকলে এতদিনে হয়তো আরো কষ্ট সহ্য করতে হতো। ভালোই হয়েছে মরে গিয়ে। শোভার খুব ইচ্ছে ছিল সমুদ্রের পাড়ে স্বাদকে নিয়ে হাঁটবে, বৃষ্টিতে ভিজবে। ভিজছে, তবে স্বাদের একটা অংশের সাথে, যেটা আজ তার পুত্র রাফু। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফু হেসে বলল, বাবার মতো হয়ে গিয়েছি তাই না? আংশিক, কিন্তু ওনার মতো হলেও চিন্তাধারা অমন নয়। তোমার মতোই স্বচ্ছ। শোভা হাসল শুধু। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে আমি এসেছি? মায়েরা সব বুঝতে পারে। আমার মন বলছিল তুমি আসবে। তাই তো সুদূর কানাডা থেকে তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম। ভালো করেছ। আম্মু চলো সমুদ্রে নামি। না। কেন? এমনিতে বৃষ্টিতে ভিজছি, সমুদ্রে নামতে হবে না। তোমাকে কিন্তু 25 বছরের যুবতীই লাগছে, মোটেও 45 বছরের মহিলা লাগছে না। তোমাকে 5 বছরের সেই রাফুই দেখাচ্ছে। রাফু হেসে গম্ভীর হয়ে বলল, আজ বৃষ্টিটা অন্যরকম, 1000 বছর পর পর। মনে হয় এমন বৃষ্টি হয়। তাই না? হতে পারে। তারপর রাফু কিছুক্ষণ চিন্তা করার ভঙ্গি করে জিজ্ঞেস করল, এই বৃষ্টিটার কি নাম দেওয়া যায় বলো তো? শোভা দূরে, সমুদ্রের গভীরে দৃষ্টি রেখে টুপটাপ করে ঝরে পড়া বৃষ্টিরাজির দিকে তাকিয়ে বলল, এক পশলা বৃষ্টি। সমাপ্ত।